আমরা আজকে পড়বো স্টার্টিং উইথ মাইক্রোস্পোরোজেনেসিস। মাইক্রোস্পোরোজেনেসিস কি? মাইক্রোস্পোরোজেনেসিস হচ্ছে ফরমেশন অফ মাইক্রোস্পোর। ঠিক আছে, জেনেসিস মানে হচ্ছে ফরমেশন, তার ফরমেশন মাইক্রোস্পোরের ফরমেশন, ওর জন্য এই প্রসেসটাকে বলা হচ্ছে মাইক্রোস্পোরোজেনেসিস। তাহলে মাইক্রোস্পোরোজেনেসিসের যদি আমরা ডেফিনেশন লিখি, ইট ইজ দ্য ফরমেশন অফ মাইক্রোস্পোর। ইট ইজ দ্য ফরমেশন অফ মাইক্রোস্পোর। মাইক্রোস্পোরের ফরমেশনকে আমরা মাইক্রোস্পোরোজেনেসিস বলি। আমি একবার ফটাফট জাস্ট একটা কুইক রিক্যাপ দিয়ে দিচ্ছি। আমরা পড়েছিলাম এটা হচ্ছে ফিলামেন্ট, এটা ছিল হচ্ছে অ্যান্থার, বাইলোবড অ্যান্থার ছিল। অ্যান্থারের যদি আমরা সেকশন নিতাম, তাহলে অ্যান্থারের সেকশন নিলে পরে এই আসতো আমাদের অ্যান্থারের সেকশন নেওয়ার পরে স্ট্রাকচারটা। ঠিক আছে, এটা ছিল অ্যান্থারের ফার্স্ট লোব, এটা ছিল অ্যান্থারের সেকেন্ড লোব। এই দুটো লোব কানেক্টেড ছিল কি দিয়ে? এই দুটো লোব কানেক্টেড ছিল হচ্ছে মাঝখানে একটা স্টেরাইল টিস্যু দিয়ে, যার নাম আমরা বলেছিলাম কানেকটিভ। তাই তো, প্রত্যেকটা লোবের মধ্যে আমি বলেছিলাম এরকম দুটো করে স্যাক লাইক স্ট্রাকচার থাকে। এই স্যাক লাইক স্ট্রাকচার গুলোকে বলা হতো পোলেন স্যাক, বা এদের আরেকটা নাম আমি বলেছিলাম মাইক্রোস্পোরেঞ্জিয়াম। এগুলোকে পোলেন স্যাক বা মাইক্রোস্পোরেঞ্জিয়াম বলা হতো। ঠিক আছে, তো টোটাল চারটে ছিল জন্য এটাকে আমরা টেট্রাস্পোরেঞ্জিয়েট অ্যান্থার বলতাম। আর এক একটা লোবের মধ্যে দুটো করে স্যাক ছিল জন্য এটাকে আমরা ডাইথিকাস অ্যান্থার বলতাম। আর একটা কি পড়িয়েছিলাম, এইটুকু পোর্শনকে আমরা বলতাম হচ্ছে অ্যান্থারের ওয়াল। এখান থেকে এইটুকু এরিয়াটাকে আমরা বলতাম হচ্ছে অ্যান্থারের ওয়াল। আর এই অ্যান্থারের ওয়ালের মধ্যে আমরা কটা লেয়ার দেখেছিলাম? অ্যান্থারের ওয়ালের মধ্যে আমরা চারটে লেয়ার দেখেছিলাম। সবার আউটার মোস্ট লেয়ারটার নাম ছিল এপিডার্মিস, তারপরের লেয়ারটার নাম ছিল হচ্ছে এন্ডোথিসিয়াম, এপিডার্মিসের পরের লেয়ারটার নাম ছিল হচ্ছে এন্ডোথিসিয়াম, এন্ডোথিসিয়ামের পরের লেয়ারটার নাম ছিল হচ্ছে এন্ডোথিসিয়ামের পরের লেয়ারটার নাম ছিল হচ্ছে মিডিল লেয়ার, মিডিল লেয়ার। আর সব থেকে ইনারমোস্ট যে লেয়ারটা ছিল, সেই ইনারমোস্ট লেয়ারটার নাম আমরা বলেছিলাম ট্যাপেটাম। এই ট্যাপেটামকে আমরা দুটো পার্টে ডিভাইড করেছিলাম, একটাকে বলেছিলাম গ্ল্যান্ডুলার ট্যাপেটাম, আর একটাকে আমি পড়িয়েছিলাম হচ্ছে তোমার পেরিপ্লাজমোডিয়াল বা অ্যামিবয়েডাল ট্যাপেটাম। তাই তো, এই ছিল তোমার চারটে লেয়ার। এবার মনে করে দেখো, আমি বলেছিলাম তোমাদেরকে একটা থিওরি যেটাকে বলে আর্কিস্পোরিয়াল সেল থিওরি। আমি তোমাদেরকে আর্কিস্পোরিয়াল সেল থিওরি পড়িয়েছিলাম। আর্কিস্পোরিয়াল সেল থিওরিতে আমরা কি বলেছিলাম, কি একটা অ্যান্থার যখন একদমই ইয়াং কন্ডিশনে থাকে, একটা অ্যান্থার যখন একদমই ইয়াং কন্ডিশনে থাকে, একদমই মানে একদম স্টার্টিং একদমই ইয়াং কন্ডিশন, তখন অ্যান্থারের ওয়াল বলো বা এই স্যাক লাইক স্ট্রাকচার মানে এই পোলেন স্যাক যখন কিছুই তৈরি হয় না, তখন এখানটাতে ফার্স্ট একটা সেল আসে, যেই সেলটাকে আমরা বলি হচ্ছে আর্কিস্পোরিয়াল সেল। আমি পড়িয়েছিলাম এই যে আর্কিস্পোরিয়াল সেলটা আছে, সেই আর্কিস্পোরিয়াল সেলটা কি করে, এটা একটা পেরিক্লাইনাল ডিভিশন করে। এরকম একটা কিউবয়েডাল শেপের সেল হতো, সেই আর্কিস্পোরিয়াল সেলটা তার লঙ্গিটিউডিনাল অ্যাক্সিসের প্যারালালি এরকম একটা পেরিক্লাইনাল ডিভিশন। আর এই পেরিক্লিনাল ডিভিশনে দুটো সেল তৈরি হতো। বাইরের দিকের যে সেলটা থাকতো সেই সেলটাকে বলা হতো বাইরের দিকের যে সেলটা থাকতো সেই সেলটাকে বলা হতো প্রাইমারি প্যারাইটাল সেল। আর ভেতরের দিকের যে সেলটা তৈরি হতো সেই সেলটাকে আমরা বলতাম হচ্ছে প্রাইমারি স্পোরোজেনাস সেল, প্রাইমারি স্পোরোজেনাস সেল। এই যে প্রাইমারি প্যারাইটাল সেলটা থাকতো, এরা কি ফরমেশন করতো বলেছিলাম, এরা অ্যান্থারের ওয়ালের চারটে লেয়ার ফরমেশন করতো। আর প্রাইমারি স্পোরোজেনাস যে সেলটা ছিল, তারা ভেতরের দিকে কি তৈরি করতো? স্পোরোজেনাস টিস্যু তৈরি করতো। তারা ভেতরের দিকে কি তৈরি করতো? স্পোরোজেনাস টিস্যু তৈরি করতো। এই যে স্পোরোজেনাস টিস্যু গুলো তৈরি হবে ভেতরের দিকে, এরাই আলটিমেটলি তোমার কিসে পার্টিসিপেট করবে? মাইক্রোস্পোরোজেনেসিসে পার্টিসিপেট। এই স্পোরোজেনাস টিস্যু গুলো কোথায় তৈরি হতো? এই স্পোরোজেনাস টিস্যু গুলো এর ভেতরে, এই যে স্যাকের ভেতরে, এই স্যাকের ভেতরে এরকম স্পোরোজেনাস টিস্যু থাকতো। এই যে স্পোরোজেনাস টিস্যু গুলো দেখতে পাচ্ছ, এই স্পোরোজেনাস টিস্যু গুলো আলটিমেটলি কিসে পার্টিসিপেট করবে? তোমার মাইক্রোস্পোরোজেনেসিসে পার্টিসিপেট করবে এবং কি তৈরি করবে? পোলেন গ্রেন ফর্মেশন। এই যে স্পোরোজেনাস টিস্যু গুলো ভেতরে দেখা যাচ্ছে, এই স্পোরোজেনাস টিস্যু গুলোর যে সেল দিয়ে তৈরি হয় সেই সেলগুলোকে বলা হয় স্পোরোজেনাস সেল। সেই সেলগুলোকে কি বলা হয়? স্পোরোজেনাস সেল। এই স্পোরোজেনাস সেল প্রত্যেকটা সেলই কিন্তু ডিপ্লয়েড নেচারের হয়। এই স্পোরোজেনাস সেলগুলো একসাথে মিলে কি বানায়? স্পোরোজেনাস টিস্যু বানায়। এই যে স্পোরোজেনাস সেলগুলো আছে, মনে রাখবে প্রত্যেকটা স্পোরোজেনাস সেল, খুব ভালো করে শুনবে, দুজনকেই বলছি, দীপাঞ্জন নীলার্য, দুজনে খুব মন দিয়ে শোনো। এই যে প্রত্যেকটা স্পোরোজেনাস সেল আছে, each and every sporogenous cell can participate in the process of microsporogenesis.
মানে প্রত্যেকটা স্পোরোজেনাস সেলের কাছে ক্যাপাসিটি আছে মাইক্রোস্পোরোজেনেসিসে পার্টিসিপেট করার, মানে পোলেন গ্রেন তৈরি করার। কিন্তু সমস্ত স্পোরোজেনাস সেল মাইক্রোস্পোরোজেনেসিসে পার্টিসিপেট করে না। একটা সার্টেন অ্যামাউন্টের সেল কি হয়ে যায়, ওই পোলেন স্যাকের ভেতরেই মানে মাইক্রোস্পোরেঞ্জিয়ামের ভেতরেই ডিগ্রেড হয়ে যায়। ডিগ্রেড হয়ে যায়। যেই সেলগুলো বেঁচে থাকে, মানে যারা ফাইনালি পোলেন গ্রেন ফরমেশনে পার্টিসিপেট করবে, সরি, যারা ফাইনালি বেঁচে থাকলো, যারা আলটিমেটলি পোলেন গ্রেন ফরমেশনে পার্টিসিপেট করবে, তাদেরকে আমরা বলবো মাইক্রোস্পোর মাদার সেল। আমি আবারও রিপিট করছি, প্রত্যেকটা স্পোরোজেনাস সেলের কাছে ক্যাপাসিটি আছে মাইক্রোস্পোরোজেনেসিসে পার্টিসিপেট করার, মানে পোলেন গ্রেন তৈরি করার। কিন্তু প্রত্যেকটা স্পোরোজেনাস সেল কিন্তু মাইক্রোস্পোরোজেনেসিসে পার্টিসিপেট করবে না। একটা সার্টেন অ্যামাউন্টের স্পোরোজেনাস সেল, তারা কি হবে, ওই পোলেন স্যাকের ভেতরেই ডিগ্রেড হয়ে যাবে। এখন তোমার মাথায় কোশ্চেন আসতে পারে যে স্যার তাহলে ডিগ্রেডেড সেলগুলোর কি হবে? এই ডিগ্রেডেড সেলগুলো ওই মাইক্রোস্পোরেঞ্জিয়াম মানে ওই পোলেন স্যাকের ভেতরেই অ্যাবজর্বড হয়ে যাবে। ওই ডিগ্রেডেড যে সেলুলার মাসটা, ওটা ওই পোলেন স্যাকের ভেতরেই কি হয়ে যাবে, অ্যাবজর্বড হয়ে যাবে। যে সমস্ত সেলগুলো বেঁচে থাকলো আফটার ডিগ্রেডেশন, যে সমস্ত সেলগুলো বেঁচে থাকলো যারা ফাইনালি পার্টিসিপেট করবে তোমার মাইক্রোস্পোরোজেনেসিস প্রসেসে, তাদেরকে আমরা বলবো হচ্ছে মাইক্রোস্পোর মাদার সেল। কি বলা হবে? মাইক্রোস্পোর মাদার সেল। ঠিক আছে? তাহলে আমরা এই যে স্পোরোজেনাস সেলগুলো দেখছি, তার মধ্যে একটা সার্টেন অ্যামাউন্ট কি হয়ে যাবে, একটা সার্টেন অ্যামাউন্ট অফ সেল ডিগ্রেডেড হয়ে যাবে এবং তারা অ্যাবজর্বড হয়ে যাবে। A certain amount of cell is degraded as well as absorbed. এটা ডিগ্রেড হবে এবং তার ভেতরে ওই ডিগ্রেডেড সেলুলার মাসটা ভেতরেই কি হয়ে যাবে, তোমার অ্যাবজর্ব হয়ে যাবে। যেটা রিমেইনিং পড়ে থাকলো, যেই রিমেইনিং স্পোরোজেনাস সেলগুলো পড়ে থাকবে, সেই রিমেইনিং স্পোরোজেনাস সেলগুলোই আলটিমেটলি তোমার পার্টিসিপেট করবে কিসে, মাইক্রোস্পোরোজেনেসিসে। এবং তাদেরকে আমরা কি নাম দেব, তাদেরকে আমরা নাম দেব মাইক্রোস্পোর মাদার সেল। তাদেরকে আমরা কি নাম দিচ্ছি, মাইক্রোস্পোর মাদার সেল। তাহলে মাইক্রোস্পোর মাদার সেলের প্লয়েডিও কি হবে, ক্রোমোসোম নাম্বার কি হবে, 2n হবে। কারণ তারা আলটিমেটলি স্পোরোজেনাস সেলটাই তো পরবর্তীকালে গিয়ে মাইক্রোস্পোর মাদার সেল তৈরি করছে না। তো স্পোরোজেনাস সেল নিজে কি ছিল, ডিপ্লয়েড ছিল। অফকোর্স মাইক্রোস্পোর মাদার সেলও তোমার কি, ডিপ্লয়েড। আমরা এখানে একটা মাইক্রোস্পোর মাদার সেল নিয়ে দেখবো আলটিমেটলি একটা মাইক্রোস্পোর মাদার সেল থেকে কিভাবে পোলেন গ্রেন তৈরি। এরকম কিন্তু প্রচুর মাইক্রোস্পোর মাদার সেল আছে, আমরা জাস্ট একটা মাইক্রোস্পোর মাদার সেল নিয়ে দেখছি। তো ধরো এটা হচ্ছে একটা মাইক্রোস্পোর মাদার সেল। ঠিক আছে, এটাকে আমরা বলছি হচ্ছে মাইক্রোস্পোর মাদার সেল। মাইক্রোস্পোর মাদার সেল, এটাকে অ্যাব্রিভিয়েশনে এমএমসিও লেখা হবে। এবং এই সেলটা হচ্ছে ডিপ্লয়েড 2n। এই সেলটা কি করবে, তোমার এই সেলটা করবে মিওসিস। এবার মিওসিস তো দুটো ডিভিশন হয়, এরা করবে এখানটাতে মিওসিস। তার মানে মিওসিসের দুটো ডিভিশন হবে, মিওসিস 1ও হবে, তার সাথে সাথে মিওসিস 2ও হবে। মিওসিস 2ও হবে। মিওসিস 1 এবং মিওসিস 2 করার পর এই একটা সেল থেকে কতগুলো সেল তৈরি হবে, একটা সেল থেকে অফকোর্স আমরা জানি মিওসিসের এন্ডে কি হয়, এরকম চারটে সেল তৈরি হয়। এরকম চারটে সেল তৈরি হবে। তাহলে দেখো এই যে চারটে সেল তৈরি হয়ে গেল, এবং প্রত্যেকটা সেল হ্যাপ্লয়েড হবে। কারণ প্যারেন্ট সেলের ক্রোমোসোম নাম্বার কি হয়ে যাবে, হাফ হয়ে যাবে ডটার সেলে গিয়ে। এই যে চারটে মাইক্রোস্পোর একসাথে তৈরি হলো, এই চারটেকে বলা হচ্ছে মাইক্রোস্পোর টেট্রাড। কিন্তু এই যে চারটে মাইক্রোস্পোর আছে না, দে রিমেন্ড অ্যাটাচড উইথ ইচ আদার লাইক দিস। এরা কিন্তু এখনো আলাদা হতে পারছে না। এখন প্রশ্নটা হচ্ছে এরা আলাদা হতে পারছে না কেন? তার কারণ হচ্ছে এদের বাইরে না একটা কাভারিং আছে। কার কাভারিং আছে? এর বাইরে একটা এরকম ক্যালোজের থিকেনিং আছে। কিসের থিকেনিং আছে? ক্যালোজ। এর বাইরে এরকম একটা ক্যালোজের থিকেনিং আছে। এবং এই ক্যালোজের থিকেনিংটা থাকার কারণে, এই ক্যালোজের থিকেনিংটা থাকার কারণে এই যে তোমার মাইক্রোস্পোর গুলো, তারা নিজেরা আলাদা হতে পারছে না। তারা নিজেরা কি হতে পারছে না, আলাদা হতে পারছে না। তোমাকে যদি এই চারটে মাইক্রোস্পোরকে আলাদা করতে হয়, চারটে মাইক্রোস্পোরকে যদি তোমাকে আলাদা করতে হয়, তাহলে সবার প্রথম তোমাকে এই ক্যালোজের বাইরের যে থিকেনিংটা আছে, এই থিকেনিংটা সবার প্রথম তোমাকে ডিগ্রেড করে দিতে হবে। এখান থেকে ক্যালোজটাকে সরিয়ে দিতে হবে। ক্যালোজটাকে সরিয়ে দিলে এই যে চারটে মাইক্রোস্পোর টেট্রাড আছে, এই চারটে মাইক্রোস্পোর নিজেরা প্রত্যেকে কি হয়ে যাবে, একটা আর একটা থেকে সেপারেটেড হয়ে যাবে। রাইট? এইখানে আমি যে এই যে মাইক্রোস্পোর টেট্রাডের অ্যারেঞ্জমেন্টটা দেখালাম, এই অ্যারেঞ্জমেন্টটাকে বলা হয় লিনিয়ার অ্যারেঞ্জমেন্ট। এরকম অনেক রকমের অ্যারেঞ্জমেন্ট হতে পারে। এই যেরকম কি কি ধরনের অ্যারেঞ্জমেন্ট হতে পারে, যে অ্যারেঞ্জমেন্ট আমি তোমাদের দেখালাম, এটাকে লিনিয়ার অ্যারেঞ্জমেন্ট।
আর কি কি হতে পারে মনে রাখবে, আরো অ্যারেঞ্জমেন্ট হয়, যেরকম ডাইকট প্লান্টের ক্ষেত্রে সব থেকে বেশি, ডাইকট প্লান্টের ক্ষেত্রে সব থেকে বেশি যে অ্যারেঞ্জমেন্টটা দেখা যায় না সেটা হচ্ছে এরকম, এটা অ্যারেঞ্জমেন্টটা এরকম টাইপের হয়, এই মার্সিডিজের সিম্বলের। দেখতে পেলে সামনে থেকে কটা সেল দেখা যাচ্ছে? তিনটে সেল। আর একটা সেল কোথায় আছে? পেছনের দিকে আছে। তিনটে সেল তুমি সামনে থেকে দেখতে পাচ্ছ, একটা এদের পেছনের দিকে আছে, যেটা ফ্রন্ট ভিউতে ভিজিবল নয়। এই যে অ্যারেঞ্জমেন্টটা, এই অ্যারেঞ্জমেন্টটাকে বলা হয় টেট্রাহেড্রাল অ্যারেঞ্জমেন্ট। এটাকে বলা হয় টেট্রাহেড্রাল অ্যারেঞ্জমেন্ট। এই টেট্রাহেড্রাল অ্যারেঞ্জমেন্ট যেটা, এটা সব থেকে বেশি দেখতে পাওয়া যাবে ডাইকট অ্যাঞ্জিওস্পার্মের মধ্যে। ইট ইজ মোস্ট প্রমিনেন্ট ইন কেস অফ ডাইকট। এরও বাইরে কিন্তু ক্যালোজের থিকেনিং থাকবে, সবার বাইরে ক্যালোজের থিকেনিং থাকবে। ওর জন্য মাইক্রোস্পোর টেট্রাড বলা হচ্ছে এগুলোকে। আর কি কি হতে পারে? তুমি আর মনোকটের মধ্যে যদি দেখো, মনোকট প্লান্টে যদি তুমি দেখো, তাহলে মনোকট প্লান্টের ক্ষেত্রে এরকম ধরনের অ্যারেঞ্জমেন্ট, মনোকট প্লান্টের ক্ষেত্রে এরকম ধরনের অ্যারেঞ্জমেন্ট হবে। এই অ্যারেঞ্জমেন্টটাকে আমরা বলবো হচ্ছে আইসো বাইল্যাটারাল অ্যারেঞ্জমেন্ট। দেখো চারটে মাইক্রোস্পোরকে দেখা যাচ্ছে এখানটাতে। এর বাইরেও কিন্তু তোমার ক্যালোজের থিকেনিং থাকবে, আমি ক্যালোজের থিকেনিং গুলো ড্র করছি না। এটাকে আইসো বাইল্যাটারাল অ্যারেঞ্জমেন্ট বলা হয়। আর এটা সব থেকে বেশি কার দেখা যাবে? মনোকটস দেখা যাবে। ঠিক আছে। আরেক ধরনের অ্যারেঞ্জমেন্ট হয় যেটাকে আমরা বলি ডেকিউসেট টাইপ অফ অ্যারেঞ্জমেন্ট। ডেকিউসেট কি? ডেকিউসেটের ক্ষেত্রে কি হবে দেখো, প্রথমে এই একটা সেল থাকবে, এই একটা সেল থাকবে, এরকম তিনটে সেল দেখা যাচ্ছে এখান থেকে তো, আর পেছনের দিকে আর একটা সেল আছে। ঠিক আছে, তিনটে সেল এখানে আছে সামনের দিক থেকে, পেছনের দিকে আর একটা সেল আছে, তাহলে টোটাল চারটে সেল হয়ে গেল। এই অ্যারেঞ্জমেন্টটাকে আমরা বলবো হচ্ছে ডেকিউসেট অ্যারেঞ্জমেন্ট। দিস ইজ কল্ড অ্যাজ ডেকিউসেট, ডেকিউসেট অ্যারেঞ্জমেন্ট। আর একটা অ্যারেঞ্জমেন্ট হয় যেটাকে বলা হয় টি শেপড। টি শেপের ক্ষেত্রে কিরকম অ্যারেঞ্জমেন্ট দেখতে পাওয়া যাবে দেখো, টি শেপের ক্ষেত্রে এই একটা সেল, এই আর একটা সেল, আর হচ্ছে আর দুটো, এই যে 1 2 3 4, এই যে অ্যারেঞ্জমেন্টটা আছে এটাকে বলা হয় টি শেপড অ্যারেঞ্জমেন্ট। এরকম আলাদা আলাদা প্লান্টে তুমি এরকম আলাদা আলাদা রকমের মাইক্রোস্পোর টেট্রাডের অ্যারেঞ্জমেন্ট দেখতে পাবে। ডিফারেন্ট ডিফারেন্ট সেল হ্যাজ ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ অফ অ্যারেঞ্জমেন্ট। কিন্তু একটা প্লান্ট আছে, যেই প্লান্টটার নাম হচ্ছে অ্যারিস্টোলসিয়া। মনে রাখবে, অ্যারিস্টোলসিয়া। অ্যারিস্টোলসিয়া হচ্ছে এমন একটা প্লান্ট, একটা প্লান্টের মধ্যেই এই সমস্ত রকমের তুমি টেট্রাডের অ্যারেঞ্জমেন্ট দেখতে পাবে। অল টাইপস অফ টেট্রাডস আর ফাউন্ড। সমস্ত রকমের টেট্রাড তুমি এখানটাতে দেখতে পাবে একটা প্লান্টের মধ্যেই। জেনারেলি আলাদা আলাদা প্লান্টে আলাদা আলাদা রকমের অ্যারেঞ্জমেন্ট হয়, কিন্তু অ্যারিস্টোলসিয়া হচ্ছে এমন একটা প্লান্ট যার একটা প্লান্টের মধ্যেই এই সমস্ত রকমের টেট্রাডের অ্যারেঞ্জমেন্ট দেখতে পাওয়া যায়। ঠিক আছে, সমস্ত রকমের টেট্রাডের অ্যারেঞ্জমেন্ট দেখতে পাওয়া যায়। আমরা যেহেতু এখানটাতে ডাইকট প্লান্ট নিয়ে ডিসকাস করছি, তো আমরা জেনারেলি কোন অ্যারেঞ্জমেন্টটাকে অ্যাজ অ্যান এক্সাম্পল হিসাবে নেব? টেট্রাহেড্রালটাকে অ্যাজ অ্যান অ্যারেঞ্জমেন্ট হিসাবে নেব। তো আমি যদি টেট্রাহেড্রাল অ্যারেঞ্জমেন্টটা ড্র করি, আমার কাছে এখন তাহলে এই চারটে হ্যাপ্লয়েড মাইক্রোস্পোর আছে, এবং এই যে চারটে হ্যাপ্লয়েড মাইক্রোস্পোর আছে তারা কি অ্যারেঞ্জমেন্টে আছে? টেট্রাহেড্রাল অ্যারেঞ্জমেন্টে আছে। কিন্তু তারা একসাথে কেন আছে? তার কারণ এদের বাইরে একটা কিসের ডিপোজিশন দেখতে পাওয়া যাচ্ছে? এরকম ক্যালোজের ডিপোজিশন দেখতে পাওয়া যাচ্ছে। এদেরকে যদি আমাকে আলাদা করতে হয়, তাহলে বাইরে থেকে ক্যালোজের ডিপোজিশনটাকে সরিয়ে দিতে হবে। এবার বাইরে থেকে ক্যালোজের ডিপোজিশনটাকে সরার জন্য এখানটাতে একটা এনজাইম কাজ করবে, যে এনজাইমটার নাম হচ্ছে ক্যালেজ। আমি তোমাদের পড়িয়েছিলাম এটা। ট্যাপেটাম বলে একটা লেয়ার থাকে অ্যান্থারের ওয়ালের মধ্যে, মাল্টি নিউক্লিয়েটেড লেয়ার হয়। সেই ট্যাপেটাম লেয়ার একটা এনজাইম তৈরি করতে পারে যার নাম ছিল ক্যালেজ এনজাইম। ট্যাপেটাম এখানটাতে কি করবে? ক্যালেজ এনজাইম সিক্রিট করবে। ক্যালেজ এনজাইম সিক্রিট করলে পরে দেয়ার উইল বি ডিসলিউশন অফ দ্য ক্যালোজ থিকেনিং। এই ক্যালোজের থিকেনিংটা ডিসলিউট করে যাবে, দেয়ার উইল বি ডিসলিউশন অফ ক্যালোজ। এবং যেই মুহূর্তে ক্যালোজের বাইরের লেয়ারটা যেই মুহূর্তে তোমার ডিসলিউট করে গেল, এই চারটে হ্যাপ্লয়েড যে মাইক্রোস্পোর আছে, সেই চারটে হ্যাপ্লয়েড মাইক্রোস্পোর এরকম ভাবে আলাদা আলাদা হয়ে যাবে। দেখো, এই চারটে হ্যাপ্লয়েড মাইক্রোস্পোর আলাদা আলাদা হয়ে গেল। এদের বাইরে কিন্তু এখন আর কোনো ক্যালোজের থিকেনিং নেই। এবং মনে রাখবে, এই চারটে হ্যাপ্লয়েড মাইক্রোস্পোর প্রত্যেকে ইন্ডিপেন্ডেন্টলি একটা একটা পোলেন গ্রেন বানাতে পারে। তার মানে একটা মাইক্রোস্পোর মাদার সেল থেকে আমি টোটাল কতগুলো পোলেন গ্রেন পাবো? চারটে পোলেন গ্রেন পাবো। কতগুলো পোলেন গ্রেন পাবো? চারটে পোলেন গ্রেন পাবো। ঠিক আছে, এই যে চারটে হ্যাপ্লয়েড মাইক্রোস্পোর আমি ড্র করলাম এখানটাতে, এরা প্রত্যেকে ইন্ডিপেন্ডেন্টলি একটা করে পোলেন গ্রেন বানাতে পারে।
প্রত্যেকে ইন্ডিপেন্ডেন্টলি। আমরা জাস্ট একটা মাইক্রোস্পোরের ডেভেলপমেন্ট দেখবো, ওরা কি করে আগে গিয়ে পোলেন গ্রেন বানায়। আমরা জাস্ট একটা মাইক্রোস্পোরের ডেভেলপমেন্ট দেখছি, ঠিক আছে, একটা মাইক্রোস্পোরের ডেভেলপমেন্ট দেখছি। যে কোনো একটা সিঙ্গেলটাকে এক্সাম্পল হিসেবে নিয়ে নাও, ধরো এটাকে আমরা এক্সাম্পল হিসেবে নিলাম। সবার প্রথম কি হবে, এর গ্রোথ হবে। গ্রোথ হবে বলতে সাইজে বাড়বে, এই সাইজে বাড়বে। এবং এর ভেতরে তুমি কি দেখতে পাবে, এর ভেতরে তুমি এরকম দেখতে পাবে কি ভ্যাকুওলের ফরমেশন হয়েছে, ভ্যাকুওলাইজেশন হবে এর ভেতরে। এর ভেতরে আলটিমেটলি এরকম ভ্যাকুওল ফরমেশন হবে, ঠিক আছে, এর ভেতরে ভ্যাকুওল ফরমেশন হবে এবং ভ্যাকুওল ফরমেশন হওয়াতে সাইজে বাড়বে। আর এই যে ভ্যাকুওল ফরমেশন হলো, এইটাকে বলা হয় ভ্যাকুওলাইজেশন, ঠিক আছে, এটাকে ভ্যাকুওলাইজেশন বলা হয়। এইবার দেখো কি হবে, এরবার এর ভেতরে তাহলে এটা একটা সিঙ্গেল মাইক্রোস্পোর, তো এটা একটা সিঙ্গেল মাইক্রোস্পোর। এর ক্রোমোজোম নাম্বার কত, এন। এটা হচ্ছে ওর নিউক্লিয়াস। এবারে এই এই যে মাইক্রোস্পোরটা আছে, এর ভেতরের যে নিউক্লিয়াসটা আছে, এই সেলটা কি করবে, মাইটোসিস করবে। এই সেলটা কি করবে, মাইটোসিস করবে। তাহলে এখানটাতে হবে কোন ধরনের সেল ডিভিশন, মাইটোসিস সেল ডিভিশন। এখানে মাইটোসিস সেল ডিভিশন হবে। এবার আমরা কি জানি, তোমরা ক্লাস 11-এ পড়েছো কি মাইটোসিস সেল ডিভিশনে একটা ফেজ আসে, এম ফেজের মধ্যে ডিভিশনাল ফেজে একটা ফেজ আসে, যেটাকে বলা হতো মেটাফেজ। সেই মেটাফেজ স্টেজে তোমরা কি পড়েছিলে, আমি যদি একটু ছোট্ট করে রিক্যাপ দিই, ক্লাস 11-এ তোমরা পড়েছিলে কি মেটাফেজ স্টেজে কি হয়। মেটাফেজ স্টেজে এরকম সেলের মাঝ বরাবর সমস্ত ক্রোমোজোম গুলো একটা ইকুয়াটোরিয়াল প্লেটের মধ্যে এসে অ্যারেঞ্জড হয়ে যায়, তো এরকম ভাবে একটা সিঙ্গেল ইকুয়াটোরিয়াল প্লেটের মধ্যে এসে অ্যারেঞ্জড হয়। এবং কেন এটাকে ইকুয়াটোরিয়াল প্লেট বলা হয়, কারণ এটা সেলটার একদম মাঝ বরাবর আসে। মাঝ বরাবর থাকলে সুবিধা কি হবে, এখান থেকে সেলটা দুটো পার্টে ডিভাইড হবে। তার মানে দুটো যে সেল তৈরি হবে আফটার দ্য ডিভিশন, দে উইল বি অফ ইকুয়াল সাইজ। এই ধরনের স্পিন্ডেল ফাইবারকে আমরা সিমেট্রিক্যাল স্পিন্ডেল ফাইবার বলতাম। কিন্তু এক্ষেত্রে যখন এই যে মাইক্রোস্পোরের ভেতরের নিউক্লিয়াসটা যখন ডিভাইড করছে, এখানটাতে কিন্তু আসিমেট্রিক স্পিন্ডেল তৈরি হবে। এখানটাতে সিমেট্রিক্যাল স্পিন্ডেল তৈরি হবে না, আসিমেট্রিক্যাল স্পিন্ডেল তৈরি হবে। আসিমেট্রিক্যাল স্পিন্ডেল বলতে, আসিমেট্রিক্যাল স্পিন্ডেল বলতে এখানটাতে দুটো ইকুয়াল সাইজের স্পিন্ডেল তৈরি হবে না। তার মানে ইকুয়াটোরিয়াল প্লেট যেটা আছে সেটা মাঝ বরাবর হবে না। কি হবে, একটা সাইডে একটু বড় সাইজের স্পিন্ডেল তৈরি হবে, আর একটা সাইজে একটু ছোট সাইজের স্পিন্ডেল তৈরি হবে। আমরা যদি ড্র করি, তাহলে সাপোজ এই সাইডটাতে দেখো একটু বড় সাইজের স্পিন্ডেল তৈরি হয়েছে, আর এই সাইডটাতে দেখো কম্পারেটিভলি ছোট সাইজের স্পিন্ডেল তৈরি হয়েছে। দেখতে পেলে এখানটাতে। তার মানে এইবার দেখো ইকুয়াটোরিয়াল প্লেনটা তাহলে শিফট করে এখন কোথায় চলে এসছে, এই জায়গাটাতে চলে এসছে না। হওয়ার কথা ছিল কোথায়, এই জায়গাটাতে হওয়ার কথা ছিল, মাঝ বরাবর হওয়ার কথা ছিল। সেটা না হয়ে দেখো ও একটু নিচের দিকে শিফট করে চলে এসছে। এবং ক্রোমোজোমস গুলো সব এই ইকুয়াটোরিয়াল প্লেটে এইখানটাতে অ্যারেঞ্জড আছে, এইভাবে অ্যারেঞ্জড আছে ইকুয়াটোরিয়াল প্লেটে ক্রোমোজোমস গুলো। দেখো এই জায়গাটাতে অ্যারেঞ্জড আছে, হওয়ার কথা ছিল মাঝ বরাবর, কিন্তু একটু নিচের দিকে এসছে। তাহলে এখানটাতে কি তৈরি হবে, এখানটাতে হবে অ্যাসিমেট্রিক্যাল স্পিন্ডেল ফাইবার ফরমেশন। এই ধরনের স্পিন্ডেল ফাইবারকে আমরা বলবো আসিমেট্রিক স্পিন্ডেল ফাইবার। তার মানে এখানে ক্রোমোসোম গুলো কিন্তু একটা লাইনে তো এসছে, বাট ওই লাইনটা কিন্তু ইকুয়েটার বরাবর নয়। যার ফলে কি হবে, দুটো ইকুয়াল সাইজের সেল কোনোভাবেই তৈরি হতে পারবে না। আনইকুয়াল সাইজের সেল তৈরি হবে, একটা সেলের সাইজ কম্পারেটিভলি বড় হবে, আর একটা সেলের সাইজ কম্পারেটিভলি কি হবে, তোমার ছোট হয়ে যাবে। তার মানে এখানটাতে আনইকুয়াল সাইটোকাইনেসিস আমরা দেখবো। আনইকুয়াল সাইটোকাইনেসিসে আমরা দেখতে পাবো কি একটা সেল কম্পারেটিভলি বড় সাইজের হবে, আর একটা সেল কম্পারেটিভলি ছোট সাইজের হবে। আর যে ছোট সাইজের সেলটা থাকবে, সেই বড় সাইজের সেলটার ভেতরে দেখে মনে হচ্ছে ও ফ্লোট করছে। দেখতে পাচ্ছ, এই যে ছোট সাইজের যে সেলটা আমি ড্র করলাম, এটা দেখে মনে হচ্ছে না এটা হচ্ছে বড় সাইজের সেলটা, পুরো বড় সেলটা মনে হচ্ছে না এই বড় সেলটার ভেতরে এই ছোট সেলটা ভেসে বেড়াচ্ছে, ফ্লোট করছে। এই যে বড় সাইজের সেলটা, এই বড় সাইজের সেলটাকে অ্যাকচুয়ালি বলা হয় ভেজিটেটিভ সেল। এটাকে কি বলা হবে, ভেজিটেটিভ সেল। এটাকে ভেজিটেটিভ সেল বলা হবে। আর এটা তাহলে কার নিউক্লিয়াস হবে, ভেজিটেটিভ সেলের নিউক্লিয়াস হবে। দিস ইজ ইয়োর ভেজিটেটিভ নিউক্লিয়াস। এটা হয়ে যাবে তোমার ভেজিটেটিভ নিউক্লিয়াস। ক্রোমোজোম নাম্বার কত হবে, হ্যাপ্লয়েড এন, কারণ মাইটোসিস দিয়ে তৈরি হয়েছে না। আর এটা তাহলে কি হবে, এই যে ছোট সাইজের সেলটা, এটাকে বলা হবে জেনারেটিভ নিউক্লিয়াস। এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো জেনারেটিভ নিউক্লিয়াস। এই যে জেনারেটিভ নিউক্লিয়াসটা, এটাও কি হবে, হ্যাপ্লয়েড হবে। ঠিক আছে, সরি, এইটা হবে জেনারেটিভ নিউক্লিয়াস, সরি।
1 মিনিট। এটা হবে হচ্ছে জেনারেটিভ নিউক্লিয়াস। ভেতরে নিউক্লিয়াসটাকে আমরা বলবো জেনারেটিভ নিউক্লিয়াস, আর এই সেলটাকে আমরা কি সেল বলবো? এই সেলটাকে আমরা বলবো জেনারেটিভ সেল। এটাকে আমরা জেনারেটিভ সেল বলবো। জেনারেটিভ সেলও কিন্তু হ্যাপ্লয়েড, ওর ভেতরে থাকা নিউক্লিয়াসটা হচ্ছে হ্যাপ্লয়েড। তাহলে ভেজিটেটিভ সেল আর জেনারেটিভ সেলের মধ্যে ডিফারেন্স কি? ভেজিটেটিভ সেল হচ্ছে কম্পারেটিভলি লার্জ সেল। ভেজিটেটিভ সেল হচ্ছে কম্পারেটিভলি লার্জ সাইজের সেল। ঠিক আছে, এরা নিউট্রিয়েন্ট রিচ হয়। এরা হচ্ছে নিউট্রিয়েন্ট রিচ হয়। এরা নিউট্রিয়েন্ট রিচ হয়। আর এই যে জেনারেটিভ সেলটা দেখতে পাচ্ছ, এরা হচ্ছে কম্পারেটিভলি স্মলার সাইজড। এগুলো ছোট সাইজের হবে। ঠিক আছে, আর এই যে জেনারেটিভ সেলটা আছে, এরা স্পিন্ডেল শেপড। এরা স্পিন্ডেল শেপড হবে। আর দেখে মনে হচ্ছে কি দে আর অ্যাকচুয়ালি ফ্লোটিং ইনসাইড দ্য ভেজিটেটিভ সেল। ভেজিটেটিভ সেলের ভেতরে এরা কি করছে? মনে হচ্ছে ভেসে বেড়াচ্ছে। ঠিক আছে, ভেসে বেড়াচ্ছে দেখে মনে হচ্ছে। এইবার দেখো কি হবে, এখনো অবধি কিন্তু ডেভেলপমেন্ট কমপ্লিট হয়নি। এবার এর বাইরে না দুটো লেয়ার তৈরি হবে। এর বাইরে কটা লেয়ার তৈরি হবে? দুটো লেয়ার তৈরি হবে। দেখো, এইটা হচ্ছে সেই ভেজিটেটিভ সেলটা, এইটা হচ্ছে সেই তোমার জেনারেটিভ সেলটা। ঠিক আছে, এই যে বাইরে একটা লেয়ার দেখতে পাচ্ছ, এই লেয়ারটা হচ্ছে ওর ইনার মোস্ট লেয়ার। এই লেয়ারটা হচ্ছে ওর ইনার মোস্ট লেয়ার। এই ইনার মোস্ট লেয়ারটাকে আমরা কি বলবো? ইনার মোস্ট লেয়ারটাকে আমরা বলবো ইনটাইন। কি বলবো? ইনটাইন বলবো এটাকে। ইনটাইন কি দিয়ে তৈরি হয়? ইনটাইন তৈরি হয় সেলুলোজ এবং তার সাথে সাথে কি দিয়ে? পেকটিন দিয়ে। সেলুলোজ এবং তার সাথে সাথে কি দিয়ে? পেকটিন দিয়ে। এই দুটোকে একসাথে মিলে কোনো কোনো সময় পেকটো সেলুলোজও বলা হয়। অপশানে পেকটো সেলুলোজও থাকতে পারে। ঠিক আছে, সেলুলোজ পেকটিন না থেকে পেকটো সেলুলোজও থাকতে পারে। আর এই ইনটাইন লেয়ারটা কিন্তু কন্টিনিউয়াস লেয়ার। ইনটাইন লেয়ারটা কি লেয়ার? ইনটাইন লেয়ারটা হচ্ছে তোমার কন্টিনিউয়াস লেয়ার। ঠিক আছে, কন্টিনিউয়াস লেয়ার। এবার আউটসাইড দিস, এর বাইরে এবার আর একটা লেয়ার তৈরি হবে এরকম। এর বাইরে এরকম আবার আর একটা লেয়ার তৈরি হবে। ঠিক আছে, এরকম এর বাইরে আর একটা লেয়ার তৈরি হবে। এই যে আউটার মোস্ট লেয়ারটা তৈরি হচ্ছে, এই আউটার মোস্ট লেয়ারটার দেখো দুটো সারফেস আছে। ঠিক আছে, এই আউটার মোস্ট লেয়ার, এটা হচ্ছে আউটার মোস্ট লেয়ার। দিস ইজ দ্য আউটার মোস্ট লেয়ার। এই আউটার মোস্ট লেয়ারটার কিন্তু দুটো সারফেস আছে। এর দেখো একটা ভেতরের দিকে সারফেস আছে, দেখতে পাচ্ছ? এই দেখো, এটা হচ্ছে ওর ভেতরের সারফেস, এটা হচ্ছে ওর ইনার সারফেস। আর ভেতরের সারফেসটা দেখো স্মুথ। ভেতরের সারফেসটা কি? ভেতরের সারফেসটা হচ্ছে স্মুথ। আর যেটা আউটার মোস্ট সারফেস আছে, মানে এই বাইরের দিকের যে সারফেসটা আছে, সে বাইরের সারফেসটা কিন্তু রাফ। আউটার মোস্ট সারফেসটা হচ্ছে স্মুথ, বাইরের সারফেসটা কিন্তু রাফ। তাই না? আর এটা দেখো ডিসকন্টিনিউয়াস আছে, এটা কিন্তু কন্টিনিউয়াস নয়, মাঝখানে মাঝখানে গ্যাপ আছে। এই আউটার মোস্ট লেয়ারটাকে কি বলা হয়? এই আউটার মোস্ট লেয়ারটাকে বলা হয় এক্সাইন। এক্সাইন কি দিয়ে তৈরি হবে তোমার? এক্সাইন তৈরি হবে স্পোরোপোলেনিন দিয়ে। এক্সাইন কি দিয়ে তৈরি হবে? স্পোরোপোলেনিন। আমি তোমাদের আগের দিন পড়েছিলাম স্পোরোপোলেনিন কে বানায়। স্পোরোপোলেনিন বানায় কিন্তু সেই ট্যাপেটাম লেয়ারটাই। স্পোরোপোলেনিন কি হয়? স্পোরোপোলেনিন ইজ ইওর অক্সিডেটিভ পলিমার অফ ক্যারোটিনয়েডস। এটা কার পলিমার হয়? ক্যারোটিনয়েডের অক্সিডেটিভ পলিমার হয়। এবং তোমাদেরকে আমি বলেছিলাম কি স্পোরোপোলেনিন হচ্ছে সব থেকে রেজিস্টিভ ম্যাটেরিয়াল ইন দ্য নেচার। তাই না? মোস্ট রেজিস্টিভ ম্যাটেরিয়াল ইন দ্য এন্টায়ার বায়োস্ফিয়ার। স্পোরোপোলেনিনকে তুমি না ফিজিক্যাল ট্রিটমেন্ট, না কেমিক্যাল ট্রিটমেন্ট, না বায়োলজিক্যাল ট্রিটমেন্ট। ফিজিক্যাল ট্রিটমেন্ট বলতে তুমি হিট দাও, তুমি কোল্ড টেম্পারেচারের ফ্লাকচুয়েশন করাও, কি তুমি অটোক্লেভের মতো করো, মানে হাই প্রেসার দাও তার সাথে হাই টেম্পারেচার দাও, তাও ডিজলভ করতে পারবে না। নাম্বার টু, তুমি ওকে কেমিক্যাল ট্রিটমেন্ট দাও। কেমিক্যাল ট্রিটমেন্ট বলতে তুমি ওকে অ্যাসিডিক ট্রিটমেন্ট দাও কি বেসিক ট্রিটমেন্ট দাও, তাও তুমি ওকে ডিজেনারেট করতে পারবে না। নাম্বার থ্রি, তুমি ওকে এনজাইমেটিক ট্রিটমেন্ট দাও লাইক বায়োলজিক্যাল ট্রিটমেন্ট দাও, তাতেও তুমি ওকে ডিগ্রেড করতে পারবে না। স্পোরোপোলেনিন ইজ দ্য মোস্ট রেজিস্টিভ ম্যাটেরিয়াল ইন দ্য এন্টায়ার বায়োস্ফিয়ার। সমস্ত বায়োস্ফিয়ারের মধ্যে সব থেকে রেজিস্টিভ ম্যাটেরিয়াল কিন্তু তোমার এই স্পোরোপোলেনিন। আর স্পোরোপোলেনিন কি হয়? স্পোরোপোলেনিন এক্সাইন লেয়ারের মধ্যে থাকে। তাহলে এক্সাইন লেয়ারটা কি দিয়ে তৈরি হচ্ছে? স্পোরোপোলিনিন দিয়ে তৈরি হচ্ছে। এবং এই এক্সাইন লেয়ারটা কিন্তু কন্টিনিউয়াস লেয়ার নয়। এক্সাইন লেয়ারটা কি ধরনের লেয়ার? এক্সাইন লেয়ারটা একটা ডিসকন্টিনিউয়াস লেয়ার। এই এক্সাইন লেয়ারটার মাঝখানে দেখো বাইরে বাইরে মানে মাঝখানে মাঝখানে দেখো গ্যাপ আছে।
এই এক্সাইন লেয়ারটার মাঝখানে যে গ্যাপস গুলো আছে, এই গ্যাপ গুলোর একটা নাম আছে। এই গ্যাপ গুলোকে বলবো আমরা জার্ম পোর। এই জার্ম পোরের একটা বিশাল বড় সিগনিফিকেন্স আছে। এই জার্ম পোর থেকে কি হয়, এই জার্ম পোর থেকে পোলেন টিউব বাইরে বেরিয়ে আসে। জার্ম পোর থেকে কি হয়, পোলেন টিউব বাইরে বেরিয়ে আসে। তাহলে পোলেন টিউব ইমার্জেস ফ্রম ইট, এখান থেকে ইমার্জ আউট করবে, পোলেন টিউব এখান থেকে বাইরে বেরিয়ে আসবে। ঠিক আছে, জার্ম পোর থেকে পোলেন টিউব, জার্ম পোরের থ্রুতে পোলেন টিউব বাইরে বেরিয়ে আসবে। তুমি একটা জিনিস চিন্তা করো, যা এই পুরো এক্সাইন লেয়ারটা যদি কন্টিনিউয়াস হতো, ঠিক আছে, ডিসকন্টিনিউয়াস না হয়, যদি পুরো কন্টিনিউয়াস হতো, একদম বাইরে পুরোটাকে এইভাবে কভার করে থাকতো, তাহলে এই পোলেন গ্রেনের ভেতর থেকে কোনোদিন এরকম পোলেন টিউব বাইরে বেরিয়ে আসতে পারতো না। আর যতক্ষণ না পর্যন্ত পোলেন গ্রেনের ভেতর থেকে পোলেন টিউব বাইরে বেরোচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু ফার্টিলাইজেশনও পসিবল নয়। ততক্ষণ পর্যন্ত ফার্টিলাইজেশনও কিন্তু তোমার পসিবল নয়। তাহলে এই জার্মপোরের একটা বিশাল বড় সিগনিফিকেন্স আছে। জার্মপোর থাকে জন্যই ওর ভেতর থেকে পোলেন টিউব ইমার্জ করতে পারে, আর পোলেন টিউব ইমার্জ করতে পারে বলেই ফার্টিলাইজেশন হয়। তো এক্সাইন লেয়ারটা যদি কন্টিনিউয়াস হতো, তাহলে কিন্তু বিপদ হয়ে যেত, কোনোদিন ফার্টিলাইজেশন পসিবলই ছিল না। এই যে ইনটাইন আর এক্সাইন, এই যে তোমার দুটো লেয়ার, ইনটাইন আর এক্সাইন, এই ইনটাইন আর এক্সাইন দুটো একসাথে মিলে পোলেন গ্রেনের বাইরের যেহেতু ওয়ালটা ফরমেশন করছে, তো এই দুটোকে মিলে একসাথে আমরা বলবো হচ্ছে স্পোরোডার্ম। এই দুটোকে একসাথে মিলে কি বলা হচ্ছে, এই দুটোকে একসাথে মিলে আমরা বলবো হচ্ছে স্পোরোডার্ম। স্পোরোডার্ম মানে হচ্ছে এই দুটো একসাথে মিলে পোলেন গ্রেনের ওয়াল তৈরি করছে। তাহলে এই হচ্ছে তোমার পোলেন গ্রেনের স্ট্রাকচার। এই পুরোটাকে আমরা বলছি হচ্ছে পোলেন গ্রেন। এতক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে পোলেন গ্রেন বলা হচ্ছিল না, এতক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে আমরা মাইক্রোস্পোরি বলছিলাম। যতক্ষণ না পর্যন্ত ওর বাইরের দুটো ওয়াল তৈরি হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু ওকে আমরা পোলেন গ্রেন বলবো না। ঠিক আছে, এইবার 60% অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে, মনে রাখবে, 60% অ্যাঞ্জিওস্পার্মস এর ক্ষেত্রে, খুব ভালো করে মাথায় রাখবে, 60% অ্যাঞ্জিওস্পার্মস এর ক্ষেত্রে এই যে পোলেন গ্রেনটা আছে, এই পোলেন গ্রেনটা এরকম টু সেল স্টেজেই কিন্তু শেড করে যাবে। পোলেন গ্রেন শেড অ্যাট টু সেল স্টেজ। টু সেল স্টেজ বলতে কি বোঝানো হচ্ছে, এই পোলেন গ্রেনটার ভেতরে কতগুলো সেল আছে, দুটো সেল আছে, একটা ভেজিটেটিভ সেল, একটা জেনারেটিভ সেল। 60% অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে পোলেন গ্রেন এই টু সেল স্টেজেই তোমার কি করবে, শেড করে যাবে। বাকি থাকলো কত, বাকি থাকলো তোমার 40%। এই 40% অ্যাঞ্জিওস্পার্মস এর ক্ষেত্রে কি হবে জানো, 40% অ্যাঞ্জিওস্পার্মস এর ক্ষেত্রে এই যে তুমি ভেতরে জেনারেটিভ সেলটা দেখতে পাচ্ছ, এই জেনারেটিভ সেলটা মাইটোসিস ডিভিশন করবে। জেনারেটিভ সেলটা কি করবে, মাইটোসিস করবে। জেনারেটিভ সেল নিজে কি ছিল, হ্যাপ্লয়েড ছিল, সে কি করবে, মাইটোসিস করবে। সে মাইটোসিস করে কি তৈরি করবে, দুটো মেল গ্যামেট তৈরি করবে। টু মেল গ্যামেটস, দুটো মেল গ্যামেট তৈরি করবে। তাহলে মেল গ্যামেট গুলো কি হবে, হ্যাপ্লয়েড হবে। তাহলে এখন পোলেন গ্রেনের ভেতরে কতগুলো সেল হয়ে গেল, একটা ভেজিটেটিভ সেল আছে, আর যা এই যে তোমার জেনারেটিভ সেলটা, সেটা মাইটোসিস করে দুটো কি তৈরি করে দিয়েছে, মেল গ্যামেট তৈরি করে দিয়েছে। তাহলে টোটাল তিনটে সেল হয়ে গেল। রেস্ট 40% অ্যাঞ্জিওস্পার্মস এর ক্ষেত্রে পোলেন গ্রেন শেড করবে তোমার থ্রি সেল স্টেজ। পোলেন গ্রেন শেড অ্যাট থ্রি সেল স্টেজ। কতগুলো সেল স্টেজে, থ্রি সেল স্টেজে তোমার পোলেন গ্রেন কি করবে, স্টেজ শেড করবে। রেস্ট 40% অ্যাঞ্জিওস্পার্মস। মেজরিটির ক্ষেত্রে টু সেল স্টেজ শেড করে যাবে, 40% এর ক্ষেত্রে থ্রি সেল স্টেজ। তাহলে আমরা এই যে জেনারেটিভ সেল আর ভেজিটেটিভ সেলের ডিফারেন্স লিখলাম, সেখানে আমরা আরেকটা পয়েন্ট বলতে পারি তোমার, জেনারেটিভ সেল কিসে পার্টিসিপেট করে, জেনারেটিভ সেল গ্যামেট ফরমেশনে পার্টিসিপেট করে, কারণ এরাই তো মাইটোসিস করে গ্যামেট তৈরি করবে না। আর ভেজিটেটিভ সেল তো গ্যামেট ফরমেশনে পার্টিসিপেট করছে না। ভেজিটেটিভ সেল কি করবে, ভেজিটেটিভ সেল তোমার এই পোলেন টিউব ফরমেশনে হেল্প, এর কাজ হচ্ছে পোলেন টিউবের ফরমেশন করা। তাহলে ভেজিটেটিভ সেলের কাজ হচ্ছে পোলেন টিউব ফরমেশনে হেল্প করা, জেনারেটিভ সেলের কাজ হচ্ছে তোমার গ্যামেট ফরমেশনে পার্টিসিপেট করা। রাইট, এই যে পুরো স্ট্রাকচারটা আসলো, এই স্ট্রাকচারটাকে আমরা বলছি পোলেন গ্রেন। তাহলে লক্ষ্য করে দেখো, পোলেন গ্রেন কিন্তু নিজে মেল গ্যামেট নয়। পোলেন গ্রেনের ভেতরে থাকা এই যে জেনারেটিভ সেলটা, এটা মাইটোসিস করে মেল গ্যামেট তৈরি করছে। তার মানে পোলেন গ্রেন ইজ দ্য স্ট্রাকচার হুইচ ইজ ক্যারিং মেল গ্যামেট ইনসাইড ইট। ইটসেলফ পোলেন গ্রেন ইজ নট আ মেল গ্যামেট। পোলেন গ্রেন হচ্ছে সেই স্ট্রাকচার যার ভেতরে মেল গ্যামেট ক্যারি হয় বা মেল গ্যামেট তৈরি হয়। তাহলে পোলেন গ্রেন নিজে মেল গ্যামেট ক্যারি করে। যেহেতু পোলেন গ্রেন মেল গ্যামেট নিজে ক্যারি করে, ওর জন্য পোলেন গ্রেনকে আমরা বলবো হচ্ছে মেল গ্যামেটোফাইট। ইট উইল বি কল্ড অ্যাজ মেল গ্যামেটোফাইট। এটাকে কি বলবো আমরা, মেল
গ্যামেটোফাইট। গ্যামেটোফাইট হচ্ছে সেই স্ট্রাকচার যে কি করে, গ্যামেটটাকে ক্যারি করে। তাহলে পোলেন গ্রেন যেহেতু মেল গ্যামেটকে ক্যারি করে, ওই জন্য পোলেন গ্রেনকে আমরা বলবো হচ্ছে মেল গ্যামেটোফাইট। ঠিক আছে, ক্লিয়ার? নীলার্য, দীপাঞ্জন, বোঝা গেছে তো পুরোটা? বলো, কোথাও ডাউট আছে এখন অব্দি? এবার এই পোলেন গ্রেনের ডায়ামিটার কত হবে? পোলেন গ্রেনের ডায়ামিটার হবে অ্যারাউন্ড তোমার 25 থেকে 50 মাইক্রোমিটার। ডায়ামিটার থেকে কোশ্চেন এসছে কিন্তু নিটে, হ্যাঁ, প্রিভিয়াস ইয়ারে। ডায়ামিটার হবে 25 থেকে 50 মাইক্রোমিটার। ঠিক আছে, 25 থেকে 50 মাইক্রোমিটার। দু তিনটে এক্সট্রা খালি পয়েন্ট বলে দিচ্ছি জাস্ট ফর নিট, এগুলো বোর্ডসে আসবে না। যদি জিজ্ঞেস করে সব থেকে স্মলেস্ট পোলেন কোথায় দেখতে পাওয়া যায়, সব থেকে স্মলেস্ট পোলেন দেখতে পাওয়া যাবে মায়োসটিস বলে একটা প্লান্টে। মায়োসটিস প্লান্টের পোলেন গ্রেনের ডায়ামিটার হয় নিয়ার অ্যাবাউট 2.5 মাইক্রোমিটার। ঠিক আছে, যদি জিজ্ঞেস করে সব থেকে লার্জেস্ট পোলেন কার হয়, সব থেকে লার্জেস্ট পোলেন দেখা যায় মিরাবিলিস জালাপাতে। তোমাদের পড়িয়েছিলাম আমি মিরাবিলিস জালাপা, ইনকমপ্লিট ডমিনেন্স শো করে, 4 o'clock প্লান্ট বলেছিলাম। এই মিরাবিলিস জালাপাতে তোমার সব থেকে বেশি লার্জেস্ট মানে সব থেকে বড় সাইজের পোলেন দেখতে পাওয়া যায়, যার ডায়ামিটার হবে হচ্ছে 250 মাইক্রোমিটার। আর সব থেকে লংগেস্ট পোলেন যদি জিজ্ঞেস করে, সব থেকে লংগেস্ট পোলেন হয় হচ্ছে জস্টেরা বলে একটা প্লান্টকে। জস্টেরাকে আমরা কমনলি সি গ্রাসও বলে থাকি। জস্টেরা, যেটা কমন নেম হচ্ছে সি গ্রাস। ঠিক আছে, জস্টেরার পোলেন গ্রেনের ডায়ামিটার হয় হচ্ছে 2500 মাইক্রোমিটার। এবং জস্টেরার যে পোলেনটা হয় না, সেই পোলেনটা কিন্তু নিডেল শেপড হয়। জস্টেরা একটা অ্যাকোয়াটিক প্লান্ট, ঠিক আছে, হাইড্রোফিলি শো করে ওটা। তো এই নিডেল শেপ পোলেন হয় জস্টেরাতে, তোমার নিডল শেপ পোলেন। যদি জিজ্ঞেস করে কি স্টাডি অফ পোলেন গ্রেনকে আমরা কি বলবো, স্টাডি অফ পোলেন গ্রেন, ইট ইজ কল্ড অ্যাজ প্যালিনোলজি। স্টাডি অফ পোলেন গ্রেন, পোলেন গ্রেনকে স্টাডিকে আমরা বলবো হচ্ছে তোমার প্যালিনোলজি। প্যালিনোলজি, প্যালিনোলজি বলা হবে পোলেন গ্রেনের স্টাডিকে। এবার এই যে তোমার বাইরে পোলেন গ্রেনের কিন্তু, পোলেন গ্রেনের বাইরে আমরা এই যে এক্সাইনের লেয়ারটা দেখতে পাচ্ছি, এই এক্সাইনের লেয়ারের একটা বিশাল বড় সিগনিফিকেন্স আছে। কি কি? এই এক্সাইন লেয়ারটা পোলেন গ্রেনের বাইরে আছে জন্যই, এক নম্বর তো পোলেন গ্রেনকে প্রোটেকশন দিতে পারছে, প্রোটেকশন দিচ্ছে অফকোর্স, কারণ এক্সাইন হচ্ছে, এক্সাইন স্পোরোপলিডিন দিয়ে তৈরি হয়। অ্যান্ড ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট রেজিস্টিভ ম্যাটেরিয়াল ইন দ্য এন্টায়ার বায়োস্ফিয়ার। এবং এই এক্সাইন লেয়ারটা আছে জন্যই, মানে এক্সাইন লেয়ারটাতে রাদার স্পোরোপলিডিন আছে জন্যই পোলেন গ্রেনের কিন্তু ফসিলাইজেশনও পসিবল হয়। ঠিক আছে, পোলেন ফসিলও কিন্তু পাওয়া যায়। ঠিক আছে, সেই পোলেন ফসিলটা তৈরি করতে হেল্প করে কে, এই স্পোরোপলিনটা, যেটা এক্সাইন লেয়ারটার মধ্যে প্রেজেন্ট। ঠিক আছে, এবার পোলেন গ্রেন কিন্তু এডিবল হয়, পোলেন গ্রেন কিন্তু এডিবল হয়, পোলেন গ্রেন এডিবল নেচারের হয়। ঠিক আছে, পোলেন গ্রেন কি কি ফর্মে পাওয়া যায়? পোলেন গ্রেনকে আমরা সিরাপের ফর্মে পাবো, পোলেন গ্রেনকে আমরা ট্যাবলেটের ফর্মে পাবো। পোলেন গ্রেন কিন্তু হাইলি নিউট্রিশিয়াস হয়। পোলেন গ্রেন ইজ হাইলি নিউট্রিশিয়াস। এর মধ্যে প্রচুর পরিমাণে মিনারেলস থাকে, পোলেন গ্রেনের মধ্যে প্রচুর পরিমাণে মিনারেলস থাকে, প্রচুর পরিমাণে তোমার অ্যামাইনো অ্যাসিডস থাকে এর মধ্যে। মিনারেলস থাকবে, অ্যামাইনো অ্যাসিডস থাকবে, প্রচুর পরিমাণে আহ তোমার অ্যান্টি অক্সিডেটিভ প্রপার্টি থাকে পোলেন গ্রেনের। অ্যান্টি অক্সিডেন্ট মানে এরা এজিং কে প্রিভেন্ট করে, অ্যান্টি অক্সিডেন্ট হিসাবে কাজ করে। এবং এর মধ্যে প্রচুর পরিমাণে সুগার সাপ্লিমেন্টও দেখতে পাওয়া যায়। তো জেনারেলি পোলেন গ্রেন কাদেরকে দেওয়া হয়? জেনারেলি পোলেন গ্রেন দেওয়া হয় রেসিং হর্সেস কে। যে সমস্ত হর্সেস গুলো রেস করে না, সেই রেস হর্সেস গুলোকে দেওয়া হয়। গ্রোয়িং চিলড্রেনদেরকে দেওয়া হয় নিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট হিসাবে। গ্রোয়িং চিলড্রেনদেরকে, ছোট বাচ্চাদের দেওয়া হয়। এবং তার সাথে সাথে হচ্ছে অ্যাথলিটসদেরকে দেওয়া হয়, অ্যাথলিটসদেরকে দেওয়া হয় অ্যাজ আ নিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট হিসাবে। কিন্তু একটা মনের মধ্যে প্রশ্ন থেকে যাচ্ছে, সেটা হচ্ছে কি, পোলেন গ্রেন ধরো একটা অ্যাথলিটকে দিলে, ধরো কোনো একটা গ্রোয়িং চিলড্রেন বা কোনো একটা অ্যাথলিটকে তুমি দিলে, এই পোলেন গ্রেনটা আমাদের বডির ভেতরে গিয়ে ডাইজেস্ট হবে কি করে? কারণ ওর বাইরে তো এক্সাইন লেয়ার আছে, স্পোরোপোলেনিন। স্পোরোপোলেনিন যদি থাকে তাহলে পোলেন গ্রেন তোমার বডিতে ডাইজেস্ট হলো কি করে? কারণ স্পোরোপোলেনিনের থ্রুতে তো কিছুই ভেতরে ঢুকতে পারবে না। স্পোরোপোলেনিন তো একদম রেজিস্টিভ ম্যাটেরিয়াল, দুটো কিছুই ভিতরে ঢুকতে দিচ্ছে না। তাহলে কি করে এই জিনিসটা তোমার বডিতে ডাইজেস্ট হলো? কি হয়, যখন তুমি একটা পোলেনকে খাবে, তখন তোমার বডিতে যে ডাইজেস্টিভ এনজাইমস গুলো আছে, সেই ডাইজেস্টিভ এনজাইমস গুলো পোলেনের ভেতরে এন্ট্রি নেবে কোন দিক থেকে জানো? ওই জার্ম পোরের ভেতর দিয়ে।
তার ভেতর দিয়ে এন্ট্রি নেবে, এই জাম্প পোর গুলোর ভেতর দিয়ে এন্ট্রি নেবে ডাইজেস্টিভ। যেই মুহূর্তে ডাইজেস্টিভ এনজাইম গুলো এই জাম্প পোরের থ্রুতে এন্ট্রি নিল না, এর ভেতর থেকে এই যে ইনটাইন লেয়ারটা এটা এরকম প্রোট্রুড আউট হয়ে বাইরের দিকে এরকম তোমার পোলেন টিউব বানিয়ে দেবে। যেই মুহূর্তে ও পোলেন টিউব বানিয়ে দিল না ইনটাইন লেয়ারটা, এই পোলেনের ভেতরে যতগুলো সাইটোপ্লাজম ছিল সমস্ত সাইটোপ্লাজম এখন তার ভেতরে চলে এসছে, পোলেন টিউবের ভেতরে চলে এসছে। এবার এই পোলেন টিউবটা কি হয়, তোমার বডিতে বার্স্ট হয়ে যায়, রাপচার হয়ে যায়। পোলেন টিউবটা যেই মুহূর্তে রাপচার হবে, এর পুরো সাইটোপ্লাজমটা তো এই পোলেন টিউবের ভেতরে চলে এসেছিল, সেই মুহূর্তে পোলেন টিউবটা রাপচার হলো, এই পুরো সাইটোপ্লাজমটা তোমার বডিতে রিলিজ হয়ে গেল। যেই মুহূর্তে তোমার বডিতে রিলিজ হলো, সেখান থেকে তুমি কি উঠিয়ে নেবে, তোমার বডি নারিশমেন্ট উঠিয়ে নেবে। তার মানে দেখো এই জার্ম পোরের কতটা সিগনিফিকেন্স। যদি জার্ম পোর না থাকতো, তুমি পোলেন টিউব খেয়ে কোনোদিন মানে সরি পোলেন গ্রেন খেয়ে কোনোদিন ডাইজেস্টই করতে পারতো না। তো সেটার কোনো নিউট্রিশনাল ভ্যালুই থাকতো না। জার্ম পোর পোলেন টিউব ফরমেশনই শুধু হেল্প করছে না, এটা কিন্তু এর যে নিউট্রিটিভ রোলটা সেটারও ইমপ্লিমেন্টেশনে হেল্প করছে জার্ম পোর। কারণ জার্ম পোর ইজ সাচ আ ইম্পর্টেন্ট থিং, এটা না থাকলে পোলেন গ্রেন ইজ অফ নট নো ইউজ, কোনো ইউজই থাকবে না পোলেন। তোমার ডাইজেস্টিভ এনজাইম গুলো জাম্প পোরের থ্রু দিয়ে পোলেন টিউবের ভেতরে সরি পোলেন গ্রেনের ভেতরে ঢুকবে, এর ভেতর থেকে টিউব বেরোবে, যে টিউব বেরোলো এর ভেতরে পুরো সাইটোপ্লাজমটা টিউবের ভেতরে চলে আসলো। এবারে টিউবটা তোমার বডিতে বাস্ট হয়ে গেল, টিউবটা বাস্ট হলো মানে এর ভেতরে পুরো সাইটোপ্লাজমটা তোমার বডিতে রিলিজ হয়ে গেল, তোমার বডি সেখান থেকে নারিশমেন্ট অ্যাবসর্ব করে নিল। সিম্পল। ঠিক আছে, সিম্পল। এবার এই পোলেন টিউবের এই পোলেন টিউব সরি এই যে পোলেন গ্রেন, সে রিলিজ হওয়ার পর, ঠিক আছে, সে রিলিজ হওয়ার পর তার কাছে এগকে ফার্টিলাইজ করার মতো কতখানি সময় আছে, কতখানি সময় বা কতখানি সময় পর্যন্ত এই পোলেন গ্রেনটার কাছে ক্যাপাসিটি আছে তাকে ফার্টিলাইজ করার, এগকে ফার্টিলাইজ করার। পোলেন গ্রেনের ভেতরে মেল গ্যামেট আছে, অফকোর্স মেল গ্যামেটটাই তো ফার্টিলাইজ করবে না ফিমেল গ্যামেট। তো রিলিজ হওয়ার পরে ওর কাছে কতটা সময় আছে, কতখানি সময় আছে ওই এগটাকে ফার্টিলাইজ করার, এই টাইম পিরিয়ডটাকে বলা হয় পোলেন গ্রেনের ভায়াবিলিটি। কি বলা হয় এটাকে? পোলেন গ্রেনের ভায়াবিলিটি বলা হয়। হোয়াট ইজ ভায়াবিলিটি? আমাকে যদি জিজ্ঞেস করে কি হোয়াট ডু মিন বাই দ্য ভায়াবিলিটি অফ আ পোলেন গ্রেন, ভায়াবিলিটি কথাটার মানে কি? ইট ইজ দ্য টাইম পিরিয়ড, এটা হচ্ছে সেই টাইম পিরিয়ড ফর হুইচ ইট ইজ দ্য টাইম পিরিয়ড ফর হুইচ দ্য পোলেন possesses possesses the ability or the capacity to fertilize the egg after its release, ওর রিলিজের পর কত সময় পর্যন্ত এই পোলেনটার কাছে ক্যাপাসিটি আছে কি ও এগকে ফার্টিলাইজ করতে পারে, সেই টাইম পিরিয়ডটাকে বলা হয় ভায়াবিলিটি, সেটাকেই বলা হয় ভায়াবিলিটি পিরিয়ড। এবার এই ভায়াবিলিটি অফ পোলেন গ্রেন, এই ভায়াবিলিটি অফ পোলেন গ্রেন কিছু ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করবে একটা পোলেন গ্রেনের ভায়াবিলিটি বলো? পোলেন গ্রেনের ভায়াবিলিটি সবার প্রথম ডিপেন্ড করবে এক্সটার্নাল টেম্পারেচার কি আছে, বাইরের টেম্পারেচার কি আছে। নাম্বার টু, এর ভেতরে মানে আশপাশের টেম্পারেচারে হিউমিডিটি কতটা আছে। তাহলে ফার্স্ট টেম্পারেচার, নাম্বার টু অ্যাটমসফেরিক হিউমিডিটি কি আছে, এবং থার্ড হচ্ছে সেই পোলেন গ্রেনের ভেতরে কতটা রিজার্ভ ফুড ম্যাটেরিয়াল, কতটা খাবার বেঁচে রয়েছে, কতটা রিজার্ভ ফুড ম্যাটেরিয়াল আছে। ঠিক আছে, কতটা রিজার্ভ ফুড ম্যাটেরিয়াল আছে, এই তিনটে ফ্যাক্টরের উপর ডিপেন্ড করবে ভায়াবিলিটি। যেরকম আলাদা আলাদা প্লান্টে কিন্তু পোলেন গ্রেনের ভায়াবিলিটি আলাদা আলাদা সময় মানে আলাদা আলাদা হয়। যেরকম আমি যদি তোমাকে বলি, যদি আমি হুইট আর রাইস প্লান্টের ক্ষেত্রে দেখি, এটা এনসিইআরটি তে এক্সাম্পল দেওয়া আছে তোমাদের, হুইট আর রাইস প্লান্টের ক্ষেত্রে যদি দেখি, তাহলে সেখানে পোলেন গ্রেনের ভায়াবিলিটি থাকে মাত্র 30 মিনিট, মাত্র 30 মিনিট। কিন্তু তিনটে ফ্যামিলি আছে, যেরকম আমি যদি রোজেসির ক্ষেত্রে বলি, রোজেসি ফ্যামিলির মেম্বার হচ্ছে রোজ। নেক্সট আছে লেগুমিনোসি, লেগুমিনোসি ফ্যামিলির মেম্বার হচ্ছে পি। আর আমি যদি সোলানেসি ফ্যামিলির ক্ষেত্রে দেখি, সোলানেসি ফ্যামিলির মেম্বার হচ্ছে তোমার পোটাটো, ব্রিঞ্জেল, টমেটো, এগুলো হচ্ছে সব সোলানেসি ফ্যামিলির মেম্বার। তো রোজেসি, লেগুমিনোসি আর সোলানেসি, এদের ক্ষেত্রে কয়েক মাস পর্যন্ত কিন্তু পোলেন গ্রেনের ভায়াবিলিটি থাকে। এবার একটা পোলেন ভায়াবেল নাকি নন ভায়াবেল তুমি বুঝবে কি করে? তার জন্য একটা টেস্ট করা হয়, ভায়াবিলিটি টেস্ট বলা হয় এটাকে। পোলেন গ্রেন তুমি ভায়াবেল তখনই বুঝবে
যখন পোলেন গ্রেনের ভেতরে সাইটোপ্লাজম আছে। পোলেন গ্রেনের ভেতরে সাইটোপ্লাজম আছে, এই কথাটার মানে কি? ওর ভেতরে মেটাবলিজম চলছে। যদি ওর ভেতরে মেটাবলিজম চলে, তার মানে ওই পোলেন গ্রেনটা ভায়াবেল আছে। যদি পোলেন গ্রেনের ভেতরে কোনো সাইটোপ্লাজম না থাকে, তার মানে কি ওর ভেতরে কোনো মেটাবলিজমও চলছে না। আর যদি কোনো মেটাবলিজম না চলে, তাহলে পরে সেই পোলেন গ্রেনটা ভায়াবেলও নয়। সিম্পল অ্যাজ দ্যাট। সিম্পল অ্যাজ দ্যাট। সে নন ভায়াবেল পোলেন হয়ে গেছে। এবার তার জন্য একটা টেস্ট করা হয়, যেই টেস্টটাকে কি বলা হয়? যেই টেস্টটাকে বলা হয় টিটিসি টেস্ট। ঠিক আছে? টিটিসির ফুল ফর্ম কি? টিটিসির হচ্ছে ট্রাইফিনাইল টেট্রাজোলিয়াম টেস্ট। ট্রাইফিনাইল, first T for triphenyl, next T for tetrazoleum, ঠিক আছে? and C for chloride. ট্রাইফিনাইল টেট্রাজোলিয়াম ক্লোরাইড টেস্ট। সেই ট্রাইফিনাইল টেট্রাজোলিয়াম ক্লোরাইড টেস্টের মধ্যে কি করা হয়? মানে টেস্টে কি করা হয়? একটা এরকম গ্লাস স্লাইড নেওয়া হয়, একটা এরকম তোমার গ্লাস স্লাইড নেওয়া হয়। সেই গ্লাস স্লাইডের মধ্যে না কিছু পোলেন গ্রেন নেওয়া হয়। ধরো এগুলো হচ্ছে কিছু পোলেন গ্রেন, এগুলো পোলেন গ্রেনের স্যাম্পল। ঠিক আছে? তুমি এগুলোর ভায়াবিলিটি টেস্ট করতে চাও, এগুলো হচ্ছে পোলেন গ্রেন, এই গ্লাস স্লাইডের মধ্যে নেওয়া হয়েছে। এবার তুমি কি করবে? এই স্লাইডের উপরে তুমি টিটিসি সলিউশনটাকে দিয়ে দেবে। সলিউশনটাকে দিয়ে দেবে। যেই মুহূর্তে তুমি টিটিসি সলিউশন গুলোকে দেবে, যে সমস্ত পোলেন গ্রেনের মধ্যে সাইটোপ্লাজম লেফট বেঁচে আছে, সেগুলোর মধ্যে এরকম ওগুলোর সাইটোপ্লাজমের না কালার চেঞ্জ হয়ে যাবে। তারা এরকম অটোমেটিক্যালি রেড কালারের হয়ে যাবে। আর যেগুলোর মধ্যে সাইটোপ্লাজম বেঁচে নেই, সেগুলো এরকম হোয়াইটই থেকে যাবে। তার মানে যেগুলো ভায়াবেল পোলেন, সেখানে তুমি কালার চেঞ্জ দেখতে পাবে, রেড কালার চলে আসবে। ভায়াবেল পোলেনে ইউ উইল সি চেঞ্জ ইন দ্য কালার, ওর সাইটোপ্লাজমের কালারটা চেঞ্জ হয়ে যাবে, রেড হয়ে যাবে। ঠিক আছে? রেড কালারের দেখতে পাওয়া যাবে, রেড মানে ওই অরেঞ্জ রেড আর কি। আর যদি সেটা নন ভায়াবেল পোলেন হয়, তাহলে দেয়ার উইল বি নো কালার চেঞ্জ। ঠিক আছে? যদি ওর মধ্যে কোনো সাইটোপ্লাজম বেঁচে না থাকে, তার মানে কোনো কালার চেঞ্জ দেখতে পাওয়া যাবে না। এইভাবে আমরা পোলেন স্যাম্পেলের ভায়াবিলিটিকে টেস্ট করতে পারি। তো ধরো তোমাকে পরীক্ষাতে কোশ্চেন দেবে, এটা একবার অলিম্পিয়াডে এসেছিল এই কোশ্চেনটা। কি ধরো, এটা সিম্পল কোশ্চেন একদম। ধরো তোমার কাছে এরকম দুটো পোলেন গ্রেনের স্যাম্পেল আছে, এরকম দুটো টিউবের মধ্যে দুটো পোলেন গ্রেনের তুমি স্যাম্পেল এনেছো। একটা স্যাম্পেল, এটা হচ্ছে স্যাম্পেল এ, এটা হচ্ছে স্যাম্পেল বি। স্যাম্পেল এ এর মধ্যে তুমি দেখতে পেলে টোটাল 100টা পোলেন গ্রেন আছে। স্যাম্পেল বি এর মধ্যেও টোটাল 100টা পোলেন গ্রেন আছে। তুমি দেখতে পেলে এখানে 40টা পোলেন গ্রেন ভায়াবেল, 40 ভায়াবেল। আর এর এখানে তুমি দেখতে পেলে মাত্র 5 ভায়াবেল। তার মানে তুমি আলটিমেটলি কোন স্যাম্পেলটাকে ইউজ করবে ফর পলিনেশন? এ না বি? কোনটাকে ইউজ করবে? এ না বি? কোনটাকে ইউজ করবে আলটিমেটলি পলিনেশনের জন্য? কোন স্যাম্পেলটাকে? পোলেন গ্রেন স্যাম্পেল এ না স্যাম্পেল বি? বলো, কোন স্যাম্পেলটাকে ইউজ করবে? প্রথমটার মধ্যেও 100টা আছে, পরেরটার মধ্যেও 100টা আছে। প্রথম 100টার মধ্যে 40টা ভায়াবেল, পরের 100টার মধ্যে 5টা ভায়াবেল মাত্র। তাহলে তুমি কোনটা ইউজ করবে ফর পলিনেশন? সিম্পল কোয়েশ্চেন, বলো কোনটা ইউজ করবে? বলো ফটাফট বলো, কোনটা ইউজ করবে? কি হবে দীপাঞ্জন, নীলার্য, বলো কোনটা ইউজ করবে, কোন স্যাম্পল? এ আর বি? পার্সেন্টেজ বলো না ভায়াবিলিটির, পার্সেন্টেজ দেখো। প্রথমটাতে 100টার মধ্যে 40 ভায়াবেল, মানে কত পার্সেন্ট ভায়াবিলিটি? 40%। দ্বিতীয়টাতে 100টার মধ্যে 5টা ভায়াবেল, ভায়াবিলিটি মাত্র 5%। তো তুমি বেশি সাকসেসফুল রেজাল্ট কোনটাতে পাবে? স্যাম্পল এ ইউজ করে না স্যাম্পল বি ইউজ করে? স্যাম্পল এ। স্যাম্পল এ। Yes, sir. তো অফকোর্স এ ইউজ করা হবে এখানটাতে, কারণ এর 40% ভায়াবিলিটি আছে, তাই না? তো স্যাম্পল এ উইল বি ইউজ, যার ভায়াবিলিটি বেশি সেটাই তো আমরা ইউজ করবো, কারণ সেটা দিকেই তো আমরা সাকসেসফুল রেজাল্ট পাবো। আর যেগুলো যার ভায়াবিলিটি কম, সেখানে তো সবগুলো নন ভায়াবেল পোলেন, মানে মেজরিটি নন ভায়াবেল। তো মেজরিটি নন ভায়াবেল বলে তো পলিনেশনই করতে পারবে না, সেগুলো সেগুলো তো বেঁচেই নেই। এই ভায়াবিলিটিকে ইনক্রিজ করার জন্য একটা মেথড আছে, সেই মেথডটাকে বলা হয় ক্রায়ো প্রিজার্ভেশন। ঠিক আছে? লাস্ট ইয়ার কোশ্চেন এসেছিল নিটে এটা থেকে, ক্রায়ো প্রিজার্ভেশন। ক্রায়ো প্রিজার্ভেশনে কি করা হয়? ক্রায়ো প্রিজার্ভেশনে পোলেন গ্রেনের ভায়াবিলিটিকে ইনক্রিজ করার জন্য সেটাকে লিকুইড নাইট্রোজেনে অ্যাবাউট -196 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে প্রিজার্ভ করে রাখা হয় ফর লঙ্গার পিরিয়ড অফ টাইম টু ইনক্রিজ দ্য ভায়াবিলিটি পিরিয়ড। টু ইনক্রিজ দ্য ভায়াবিলিটি পিরিয়ড। এই ভায়াবিলিটি পিরিয়ডটাকে বাড়ানোর জন্য লিকুইড নাইট্রোজেনে
-196 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে ওটাকে প্রিজার্ভ করে রাখা হবে। -196 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কত কেলভিন? 273 অ্যাড করে দাও, তার মানে 77 কেলভিন। তো অপশনে ভালো করে দেখবে, কেলভিনও অপশন থাকে কোনো কোনো সময়, সেন্টিগ্রেডেও অপশন থাকবে কোনো কোনো সময়। তো ভালো করে দেখে অ্যান্সার করতে হবে, ঠিক আছে? -196 ডিগ্রি সেন্টিগ্রেড ইকুয়ালস টু 77 কেলভিন কিন্তু। তো কেলভিনেও কিন্তু অপশন থাকতে পারে, ঠিক আছে? এবার তোমাকে জিজ্ঞেস করবো অনেক সময়, ক্রায়ো প্রিজার্ভেশন কি ধরনের প্রিজার্ভেশন মেথড, এক্স সিটু না এন সিটু? এই কোশ্চেনটাই এসেছিল পরীক্ষাতে। এটা এক ধরনের এক্স সিটু মেথড অফ কনজারভেশন, এটা পড়াবো বায়োডাইভার্সিটি কনজারভেশনে। দিস ইজ ওয়ান টাইপ অফ এক্স সিটু মেথড অফ কনজারভেশন। ক্রায়ো প্রিজার্ভেশন এক ধরনের এক্স সিটু কনজারভেশনের মেথড, ঠিক আছে? এক্স সিটু মেথড অফ কনজারভেশন। এবার যারা তোমার, যে সমস্ত প্লান্টরা অ্যানিমোফিলাস মানে অ্যানিমোফিলাস প্লান্ট হয় না, অ্যানিমোফিলাস মানে উইন্ড পলিনেটেড, অ্যানিমোফিলাস প্লান্ট মানে উইন্ড দিয়ে পলিনেশন হয় যে সমস্ত ফ্লাওয়ারে। তো এই অ্যানিমোফিলাস প্লান্টরা না, দে প্রডিউস হিউজ নাম্বার অফ পোলেন, দে প্রডিউস হিউজ নাম্বার অফ পোলেন, মানে প্রচুর সংখ্যায় পোলেন তৈরি করে এরা। অ্যাকচুয়ালি দে প্রডিউস হিউজ নাম্বার অফ পোলেন, প্রচুর সংখ্যায় প্রচুর পোলেন তৈরি করে। সেরকম আমি যদি তোমাকে এক্সাম্পল বলি, ক্যানাবিসের একটা ফ্লাওয়ার, ক্যানাবিস হচ্ছে একটা উইন্ড পলিনেটেড ফ্লাওয়ার, সেই ক্যানাবিসের একটা ফ্লাওয়ার 5 লাখ পোলেন তৈরি করতে পারে। 5 লাখ পোলেন তৈরি করতে ক্যানাবিসের একটা ফ্লাওয়ার। তো এগুলো যেহেতু এয়ারের থ্রুতে যেহেতু এই পোলেন গুলো ট্রান্সপোর্ট হয়, এগুলো কি হয়, আমাদের চোখে নাকে মুখে ঢুকে না, এগুলো তোমার অ্যালার্জি তৈরি করে। এগুলো থেকে অ্যাকচুয়ালি কি হয়, তোমার পোলেন অ্যালার্জি হয়। এগুলো থেকে অ্যাকচুয়ালি তোমার পোলেন অ্যালার্জি হয়, ঠিক আছে? পোলেন অ্যালার্জি হয়। এই পোলেন অ্যালার্জির একটা নাম আছে, যদি পোলেন গ্রেন থেকে অ্যালার্জি হয় না, তখন সেটাকে বলা হয় হে ফিভার। অ্যালার্জি ডিউ টু পোলেন গ্রেন, ইট ইজ অ্যাকচুয়ালি নোন অ্যাজ, তোমার এটাকে বলা আমরা হচ্ছে হে ফিভার বলা হয়। পোলেন গ্রেন থেকে অ্যালার্জি কি কি সিমটম হবে? নর্মালি ফিভারিশ কন্ডিশন থাকবে, একটু জ্বর থাকবে, ঠিক আছে? ফিভারিশ কন্ডিশন হবে, অ্যালার্জি হলে যা হয় আর কি, ফিভারিশ কন্ডিশন থাকবে। পোলেন অ্যালার্জি থেকে ফিভার হতে পারে। নাম্বার 2, রেড এন্ড আইস, রেড আইস, চোখ টোক লাল হয়ে যায়, ঠিক আছে? ওয়াটারি আইস, ওয়াটারি আইস, স্নিজিং, স্নিজিং দেখা যাবে। এবং তার সাথে সাথে আহ তোমার হচ্ছে রানি নোজ হবে, রানি নোজ হবে। এবং কিছু কিছু এক্সট্রিম কেসে না, তুমি ব্রঙ্কাইটিসও দেখতে পাবে, লাংসেও ইনফেকশন হয়ে যাবে ব্রঙ্কাসে পড়তে। অ্যাসমা দেখা যেতে পারে, ঠিক আছে? শ্বাস নিতে কষ্ট হবে, অ্যাসমা দেখতে পাওয়া যাবে। তো এই ধরনের সিমটম গুলো দেখতে পাওয়া যায়। এবার যার জেনারেলি এরা কারা শো করে, অ্যানিমোফিলাস ফ্লাওয়ার। এক্সাম্পল তোমার আছে, 3টে এক্সাম্পল আছে। এটার একটা নিমনিক আছে, 3টে এক্সাম্পল মাথায় মনে রাখবে। ক্যাপ, CAP, সি ফর চিনোপোডিয়াম, সি ফর চিনোপোডিয়াম, এ ফর অ্যামারান্থাস, এ ফর অ্যামারান্থাস, পি ফর পার্থেনিয়াম, পি ফর পার্থেনিয়াম, ঠিক আছে? পার্থেনিয়ামকে কমনলি ক্যারট গ্রাসও বলবো আমরা। তো এই চিনোপোডিয়াম, অ্যামারান্থাস এবং পার্থেনিয়াম ক্যারট গ্রাস বলা হয়। এগুলো কিন্তু অ্যানিমোফিলাস হয়। এদের থেকে কিন্তু মেইনলি তোমার এই পোলেন অ্যালার্জি হওয়ার খুব চান্সেস, রাইট? দিস ইজ অল অ্যাবাউট দ্য মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। আমরা স্টার্ট করব ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। চল স্টার্ট করছি উইথ ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমটাকে অ্যাকচুয়ালি আমরা কি বলে থাকি, গাইনেসিয়াম বলি। তো গাইনেসিয়ামের ইন্ডিভিজুয়াল ইউনিট গুলোকে আমরা কি বলি, পিস্টিল বা কার্পেল বলি। এবার এই গাইনেসিয়াম অ্যাকচুয়ালি, আমি তোমাদের শুরুর দিন, এটাই চ্যাপ্টারটা যেটা শুরু হয়, সেদিন আমি তোমাদের বলেছিলাম যে ফ্লাওয়ার অ্যাকচুয়ালি হচ্ছে রিডিউসড বা মডিফাইড স্টেম, আর স্টেমের ওপরে যে লিফ গুলো ছিল সেগুলো ইন ডিউ কোর্স অফ ইভলিউশন
মডিফাই হয়ে আলটিমেটলি কি তৈরি করেছে, ফ্লাওয়ারের হোল গুলো তৈরি করেছে, ডিফারেন্ট ডিফারেন্ট ফ্লোরাল হোল গুলো তৈরি করেছে। তো যেরকম আমি তোমাকে বলেছিলাম যে যেগুলো স্টেমেন আর কি, যারা একসাথে মিলে অ্যান্ড্রেসিয়াম তৈরি করে, সেই স্টেমেনটা একটা সময় কি ছিল, মাইক্রোস্পোর ক্যারি করা লিফ ছিল। যারা যাদের ওর জন্য অ্যান্ড্রেসিয়ামের আর একটা নাম বলেছিলাম মাইক্রোস্পোরোফিল। ইন ডিউ কোর্স অফ ইভলিউশন তারা আলটিমেটলি কি তৈরি করছে এখন, স্টেমেন। ঠিক একই রকম যারা গাইনেসিয়াম তৈরি করছে বা যারা পিস্টিল তৈরি করছে, তারা একটা সময় মেগাস্পোর ক্যারি করা লিফ ছিল। তো গাইনেসিয়াম বা পিস্টিলের আর একটা নাম ওই কারণে মেগাস্পোরোফিল। এই মেগাস্পোরোফিল ইন ডিউ কোর্স অফ ইভলিউশন আগে গিয়ে কি তৈরি করছে, গাইনেসিয়াম তৈরি করছে। ঠিক আছে, এবার দেখো একটা প্লান্টের ক্ষেত্রে ফ্লাওয়ারের মধ্যে সিঙ্গেল কার্পেলও থাকতে পারে, একের বেশি কার্পেলও থাকতে পারে, তাই না? তার মানে এই যে গাইনেসিয়ামটা যেটা আছে, সেই গাইনেসিয়াম ক্যান বি মেড আপ অফ ওয়ান পিস্টিল, একটা পিস্টিল, ক্যান বি মেড আপ অফ মোর দেন ওয়ান পিস্টিল। যদি একটা পিস্টিল দিয়ে তৈরি হয়, তখন সেই ফ্লাওয়ারটাকে আমরা কি ফ্লাওয়ার বলবো, মোনোকার্পেলারি ফ্লাওয়ার বলবো। মোনোকার্পেলারি ফ্লাওয়ার বলবো, একটাই পিস্টিল আছে যেখানটা। আর যদি একের বেশি পিস্টিল থাকে তো সেটাকে আমরা বলবো পলিকার্পেলারি ফ্লাওয়ার। সেটাকে পলিকার্পেলারি ফ্লাওয়ার বলা হবে। খুব ইম্পর্টেন্ট, এটাকে পলিকার্পেলারি ফ্লাওয়ার বলা হবে। গুড। এবার পলিকার্পেলারি যদি হয়, একের বেশি যদি কার্পেল থাকে, সেখানে আবার ফার্দার দুটো কন্ডিশন হয়ে গেল। কি কি? কার্পেল গুলো ফ্রি থাকতে পারে বা তারা ফিউজ থাকতে পারে, মানে আমরা লিখবো ফ্রি পিস্টিল। আর নয়তো তারা কি হবে, ফিউজড পিস্টিল। ফিউজড পিস্টিল। যদি ফ্রি পিস্টিল হয়, তাহলে সেই কন্ডিশনটাকে বলা হবে অ্যাপোকার্পাস কন্ডিশন। অ্যাপোকার্পাস কন্ডিশন। এক্সাম্পল কি হবে অ্যাপোকার্পাস কন্ডিশনের? দুটো এক্সাম্পল হয়, একটা মাইশেলিয়া আর একটা হচ্ছে কাস্টার্ড অ্যাপেল। একটা মাইশেলিয়া আর একটা হচ্ছে তোমার কাস্টার্ড অ্যাপেল। এদের ক্ষেত্রে তুমি অ্যাপোকার্পাস কন্ডিশন দেখতে পাবে। আর যদি ফিউজড কার্পেল হয়, মানে ফিউজড পিস্টিল হয়, তখন সেটাকে বলা হবে সিনকার্পাস কন্ডিশন। সিনকার্পাস। সিনকার্পাসের এক্সাম্পল কি হবে? সিনকার্পাসের এক্সাম্পল হবে হিবিস্কাস মানে চায়না রোজ, আর একটা হবে হচ্ছে তোমার প্যাপাভার। চায়না রোজ আর একটা কি হবে তোমার প্যাপাভার। প্যাপাভার আর একটা হচ্ছে তোমার চায়না রোজ। এই দুটোর ক্ষেত্রে তুমি দেখতে পাবে হচ্ছে সিনকার্পাস গ্যানিশ। ঠিক আছে, সিনকার্পাস গ্যানিশ। এইবার একটা যদি তুমি গাইনেসিয়াম দেখো, সেই গাইনেসিয়াম বা কার্পেল বা যেটাকেই বলো তুমি পিস্টিল, তার কটা পার্ট থাকে? তিনটে পার্ট থাকে তো এরকম। কি কি তিনটে পার্ট থাকে? আমরা তিনটে কি কি পার্ট দেখতে পারি? ওপরের এই পার্টটার ফ্ল্যাট বেস লাইক স্ট্রাকচার, এটাকে তোমার বলা হবে স্টিগমা। স্টিগমার কাজ কি? স্টিগমার কাজ হচ্ছে এটা পোলেন গ্রেনকে রিসিভ করবে। ইট রিসিভস পোলেন গ্রেন। এটা কি করবে? পোলেন গ্রেনকে তোমার রিসিভ করবে। ঠিক আছে, নিচে যে সোলেন বেস লাইক স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, এই সোলেন বেস লাইক স্ট্রাকচারটাকে কি বলা হবে? ওভারি বলা হবে। ঠিক আছে, ওভারি হচ্ছে একটা সোলেন বেস লাইক স্ট্রাকচার। সোলেন বেস লাইক স্ট্রাকচার। সোলেন বেস লাইক স্ট্রাকচারটাকে কি বলছি আমরা? ওভারি বলছি, রাইট? ওভারি বলছি এটাকে আমরা। আর এই ওভারিকে স্টিগমার সাথে যে কানেক্ট করে রেখেছে এই স্টকের মতো স্ট্রাকচারটা, এটাকে বলা হচ্ছে স্টাইল। এই স্টাইল দু রকমের হতে পারে। এই স্টাইল হলো স্টাইল হতে পারে, মানে এর ভেতরটা ফাঁকাও থাকতে পারে, আবার এর ভেতরে সেলসও থাকতে পারে। তাহলে এ দু রকমের হতে পারে, একটা হলো স্টাইল আর একটা হবে তোমার হচ্ছে সলিড স্টাইল। কি হবে? সলিড স্টাইল। এই যে তুমি ওভারিটা দেখছো, এই ওভারির ভেতরে এই যে ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গাটাকে বলা হয় ওভারিয়ান ক্যাভিটি। কি বলা হয়? ওভারিয়ান ক্যাভিটি। বা এটাকে তুমি কি বলবে? এটাকে তুমি বলবে লকিউল। এটাকে ওভারিয়ান ক্যাভিটি বা লকিউল বলা হয়। এর ভেতরে অ্যাকচুয়ালি কি থাকে? এর ভেতরে অ্যাকচুয়ালি থাকে ওভিউল। এর ভেতরে থাকে ওভিউল। এই ওভারিয়ান ক্যাভিটি বা লকিউলের ভেতরে কি থাকে? ওভিউল থাকে। এইভাবে ওভিউলটা দেখতে পাওয়া যায়। এই দেখো, এটা হচ্ছে ওভিউল। এই ওভিউলটাকে ওভারির সাথে কানেক্ট করে রেখেছে কে? একটা টিস্যু। এই টিস্যুটার নাম কি? এই টিস্যুটার নাম হচ্ছে প্ল্যাসেন্টা। এই টিস্যুটার নাম হচ্ছে প্ল্যাসেন্টা, যে ওভারির ভেতরে কাকে কানেক্ট করে রেখেছে? ওভিউলকে। এটা হচ্ছে তোমার ওভিউল। দিস ইজ ইয়োর ওভিউল। তাহলে এই ওভারিয়ান ক্যাভিটি বা লকিউলের মধ্যে যে ওভিউল গুলো আছে, সেই ওভিউলস ক্যান বি মেনি, একের বেশি হতে পারে, অসংখ্য হতে পারে, ক্যান বি ওয়ান, সিঙ্গেল একটাও হতে পারে। ঠিক আছে, সিঙ্গেল একটাও হতে পারে।
একটার এক্সাম্পল মানে একটা ওভিউল কোথায় থাকে, যেরকম হুইট, প্যাডি, মেজ, সরি, হুইট, প্যাডি, ম্যাঙ্গো, হুইট, প্যাডি, ম্যাঙ্গো, এদের ক্ষেত্রে তোমার কি দেখতে পাওয়া যাবে? এদের ক্ষেত্রে তোমার একটাই মাত্র ওভিউল তুমি দেখতে পাবে ওভারির এই ক্যাভিটির ভেতরে, লকিউলের ভেতরে। একের বেশিও হতে পারে। যেরকম তুমি যদি পাপায়ার ক্ষেত্রে দেখো, পাপায়ার ক্ষেত্রে দেখো, তুমি যদি ওয়াটারমেলনের ক্ষেত্রে দেখো, মানে যাদের একের বেশি সিডস আছে না, তাদের ক্ষেত্রে একের বেশি ওভিউল আছে, তাদের ক্ষেত্রে একের বেশি ওভিউল আছে। পাপায়াতে অনেক সিডস থাকে, দেখবে কত বীজ থাকে তার পেঁপের ভেতরে। ওয়াটারমেলন, তরমুজ খাই, প্রচুর বীজ থাকে, মানে এগুলো সব ওভিউল অ্যাকচুয়ালি। তারপরে অর্কিডস, তো পাপায়া, ওয়াটারমেলন, অর্কিডস, এদের মধ্যে না প্রচুর বীজ দেখতে পাওয়া যায়। তো এদের ওভারির ভেতরে অনেক ওভিউল দেখতে। আমরা পড়বো হচ্ছে এই ওভিউলটার স্ট্রাকচার। ঠিক আছে, আমরা পড়বো হচ্ছে এই ওভিউলটার স্ট্রাকচার। যদি আমরা এই স্ট্রাকচার অফ ওভিউল দেখি, স্ট্রাকচার অফ ওভিউল যদি আমরা দেখি, তাহলে আমরা দেখবো কি একটা অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে, একটা টিপিক্যাল অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে যে ওভিউলটা দেখতে পাওয়া যায়, সেই ওভিউলটাকে অ্যাকচুয়ালি বলা হয় অ্যানাট্রোপাস ওভিউল। কি ওভিউল বলা হবে? অ্যানাট্রোপাস। অ্যানাট্রোপাস মানে কি? এটা আপসাইড ডাউন, উল্টোনো আছে। এটা আপসাইড ডাউন বা এটাকে ইনভার্টেড ওভিউলও বলা হয়। অ্যানাট্রোপাস বা আপসাইড ডাউন বা এটাকে ইনভার্টেড ওভিউলও বলা হয়। ওভিউলটার স্ট্রাকচারটা কিরকম? এই হচ্ছে তোমার ওভিউলটা স্ট্রাকচার। এই হচ্ছে তোমার ওই ওভিউলটার স্ট্রাকচার। এই হচ্ছে তোমার ওভিউলটার স্ট্রাকচার। ঠিক আছে, দেখলে এটা কেমন, দেখো উল্টোনো না ওভিউলটা? এই দেখো, এই উপরের এন্ডটা ক্লোজ, নিচের এন্ডটা ওপেন, উল্টোনো আছে ওভিউলটা। ওর জন্য এটাকে বলা হচ্ছে আপসাইড ডাউন বা অ্যানাট্রোপাস ওভিউল, বা অ্যানাট্রোপাস ওভিউল, রাইট? ইনভার্টেড ওভিউল যেটাকে বলা হচ্ছে, উল্টো। এবার এই ওভিউলটার কি কি পার্ট আছে? ওভিউলটার দুটো মেন পার্ট। কি কি মেন পার্ট? একটা হচ্ছে এই ওভিউলটার তোমার এই স্টকের মতো দেখতে স্ট্রাকচার, এটাকে বলা হয় স্টক অফ আ ওভিউল। দিস ইজ কল্ড অ্যাজ আ স্টক অফ আ ওভিউল। স্টক অফ আ ওভিউলকে আমরা বলবো হচ্ছে ফিউনিকল। আর এইটা হচ্ছে তোমার ওভিউলের বডি পার্ট। দিস ইজ কল্ড অ্যাজ দ্য বডি অফ অ্যান ওভিউল। এই ফিউনিকলটা বডির সাথে এই পয়েন্ট দিয়ে অ্যাটাচ থাকে। ফিউনিকলটা বডির সাথে যে পয়েন্ট দিয়ে অ্যাটাচ থাকে সেটাকে বলা হয় হাইলাম। হাইলাম কি? হাইলাম হচ্ছে একটা স্কার। স্কার মানে একটা স্পট। এটা কি ইন্ডিকেট করে? যেখানেই তুমি হাইলাম দেখতে পাবে, হাইলাম কথাটার মানে এটা ইন্ডিকেট করছে যে এই জায়গাটাতে বডি অফ আ ওভিউল কার সাথে এসে কানেক্ট হয়েছে? স্টকটা ফিউনিকলের সাথে এসে অ্যাটাচ হয়েছে। তো ওখানটাতে একটা স্পট তৈরি হয়েছে, একটা স্কার তৈরি হয়েছে। সেই স্কার বা স্পটটাকে আমরা কি বলছি? তোমার হাইলাম বলছি। এই যে তোমার ওভিউলটা আছে, সেই ওভিউলটার বাইরের যে কাভারিংটা আছে সেটাকে বলা হচ্ছে ইন্টেগুমেন্ট। কটা ইন্টেগুমেন্ট আছে? দুটো। এটা দেখো একটা ইন্টেগুমেন্ট আছে, এটা দেখো আর একটা ইন্টেগুমেন্ট আছে। যেটা বাইরের ইন্টেগুমেন্টটা আছে এটার নাম হচ্ছে আউটার ইন্টেগুমেন্ট। এটার নাম হচ্ছে আউটার ইন্টেগুমেন্ট। যেটা ভেতরের ইন্টেগুমেন্ট আছে সেটার নাম হচ্ছে ইনার ইন্টেগুমেন্ট। ইন্টেগুমেন্ট অ্যাকচুয়ালি কি করছে? ইন্টেগুমেন্ট অ্যাকচুয়ালি ওভিউলের বাইরের কভারিং। দুটো ইন্টেগুমেন্ট আছে, যেহেতু দুটো ইন্টেগুমেন্ট আছে, ওর জন্য এই ধরনের ওভিউলকে আমরা বলবো হচ্ছে বাইটেগমিক ওভিউল। কি ওভিউল? বাইটেগমিক ওভিউল বলা হচ্ছে এটা। ঠিক আছে, ইট উইল বি কল্ড অ্যাজ আ বাইটেগমিক ওভিউল। এটাকে বাইটেগমিক ওভিউল বলা হচ্ছে। এই ওভিউলটার না দুটো এন্ড আছে। এই যে ওপরের এন্ডটা দেখতে পাচ্ছ, এই ওপরের এন্ডটা ক্লোজড এন্ড। তো এই ওপরের এন্ডটাকে আমরা বলবো হচ্ছে চ্যালাজাল এন্ড। যে এন্ডটা ক্লোজ থাকে সেটাকে আমরা বলছি চ্যালাজাল এন্ড। আর নিচের দিকে দেখো এই এন্ডটা ওপেন আছে, এটা একটা পোরাস এন্ড। পোর মানে এখানটা, এই জায়গাটা খালি, কিচ্ছু নেই এখানটাতে। তো এটাকে বলবো আমরা হচ্ছে মাইক্রোপাইলার এন্ড। তাহলে এতে দুটো এন্ড, উপরের এন্ডটাকে বলা হচ্ছে চ্যালাজাল এন্ড, এর নিচের এন্ডটাকে বলা হচ্ছে মাইক্রোপাইলার। এই যে চ্যালাজাল এন্ডটা না, চ্যালাজাকে অ্যাকচুয়ালি কিন্তু ওভিউলের বেস বলা হয়। ইট ইজ কল্ড অ্যাজ আ বেস অফ অ্যান ওভিউল। তুমি এখন বলবে স্যার এটাকে বেস কেন বলছি, এটা তো উপরের দিকে আছে, এটাকে বেস কেন বলা হচ্ছে? কেন এটাকে বেস বলা হয় আমি একটু পরে পড়াবো তোমাদের, তাহলে আরো ক্লিয়ার হবে ব্যাপারটা। আপাতত জেনে রাখো চ্যালাজাল এন্ডকে বেস বলা হয়। ঠিক আছে, এবার এই যে ইন্টেগুমেন্টটা, ইন্টেগুমেন্টটা অ্যাকচুয়ালি কাকে প্রোটেক্ট করছে ভেতরে? ইন্টেগুমেন্ট প্রোটেক্ট করছে এর ভেতরে না একটা এরকম ডিপ্লয়েড মাস অফ সেল আছে। এর ভেতরে এরকম একটা ডিপ্লয়েড মাস অফ সেল আছে। এই যে ডিপ্লয়েড মাস অফ সেলটা তুমি এর ভেতরে দেখতে পাচ্ছ, এই টিস্যুটাকে কি বলছি আমরা? এই টিস্যুটাকে আমরা বলছি হচ্ছে নিউসেলাস। নিউসেলাসের সেলগুলো কিন্তু প্রত্যেকে ডিপ্লয়েড,
এবং এই সেলগুলো সিম্পলি প্যারেনকাইমাটাস সেল হয়। প্লান্টের বডিতে যে প্যারেনকাইমা সেল থাকে, এটা সিম্পলি তোমার প্যারেনকাইমাটাস সেল। তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে ক্যালাজাল এন্ডেড সেলগুলোর ক্রোমোজোম নাম্বার কি হবে, প্লয়েডি কি হবে, এগুলো তো প্লান্টের বডির সেল না, প্লান্টের বডির সেল মানে এগুলো ডিপ্লয়েড। ক্যালাজাল এন্ডেড সেলগুলো কি হবে, সমস্ত ডিপ্লয়েড হবে। তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে কি আচ্ছা বলো, এই যে তোমার টিউনিকল আছে, টিউনিকলের সেলগুলোর প্লয়েডি কি হবে, অফকোর্স 2n হবে, ডিপ্লয়েড হবে। ইন্টেগুমেন্টের সেলগুলোর প্লয়েডি কি হবে, ইন্টেগুমেন্টের সেলগুলোর প্লয়েডিও কি হবে, ডিপ্লয়েড হবে। মানে এরা তো নর্মালি প্লান্টের বডির সেল না। এগুলোকে আমরা কি বলবো, এগুলোকে আমরা বলবো হচ্ছে ডিপ্লয়েড। এগুলো প্রত্যেকে ক্রোমোসোম নাম্বার, এগুলো প্রত্যেকে ক্রোমোসোম নাম্বার 2n। এবার এই যে নিউসেলাস দেখতে পাচ্ছ, এই নিউসেলাসের কাউন্টের ওপর বেস করে, অ্যামাউন্টের ওপর বেস করে ওভিউলকে দুটো ভাগে ভাগ করবো আমরা। যদি লেস অ্যামাউন্ট অফ নিউসেলাস থাকে, একটা ওভিউলে যদি লেস নিউসেলাস থাকে, তাহলে সেই ওভিউলটাকে বলা হবে ট্যানুই নিউসিলেট ওভিউল। কি বলা হবে, ট্যানুই নিউসিলেট। ট্যানুই নিউসিলেট কেন বলা হচ্ছে, কারণ এখানে নিউসেলাস ইজ নট প্লেন্টি ইন অ্যামাউন্ট। নিউসেলাস প্লেন্টি অ্যামাউন্টে নেই। আর যদি প্লেন্টি অ্যামাউন্ট অফ নিউসেলাস থাকে, if the ovule has a plenty amount of nucellus, রাইট, প্লেন্টি অ্যামাউন্ট অফ নিউসেলাস থাকে, তাহলে সেই ওভিউলটাকে বলা হবে ক্রসি নিউসিলেট ওভিউল। সেটাকে বলা হবে ক্রসি নিউসিলেট ওভিউল। তাহলে দু ধরনের ওভিউল হলো, একটা ট্যানুই নিউসিলেট, একটা ক্রসি নিউসিলেট। লেস নিউসেলাস হলে ট্যানুই নিউসিলেট হবে, প্লেন্টি অ্যামাউন্ট অফ নিউসেলাস হলে আমরা বলবো সেটাকে ক্রসি নিউসিলেট। ঠিক আছে, এইবার আমরা পড়বো কি এই ওভিউলের ভেতরে কি করে এমব্রায়ো স্যাক তৈরি হয়। ঠিক আছে, এই প্রসেসটাকে আমরা বলবো হচ্ছে মেগাস্পোরোজেনেসিস। কি বলবো আমরা, মেগাস্পোরোজেনেসিস। মেগাস্পোরোজেনেসিস মানে কি, মেগাস্পোরোজেনেসিস কথাটার মানে হচ্ছে ফরমেশন অফ মেগাস্পোর। ফরমেশন অফ মেগাস্পোর, কি করে মেগাস্পোর তৈরি হচ্ছে। ঠিক আছে, এবং সেই মেগাস্পোরটা পরবর্তীকালে কি করে তোমার এমব্রায়ো স্যাক তৈরি করছে ওভিউলের ভেতরে, ওটা আমরা এখানটাতে পড়ব। জেনেসিস মানে ফরমেশন, মেগাস্পোরোজেনেসিস মানে মেগাস্পোরের ফরমেশন, ওর জন্য এটাকে মেগাস্পোরোজেনেসিস। ভালো করে শোনো এখানটা, দেখি মেগাস্পোরোজেনেসিস কি করে হয়। খুব ভালো করে শোনো এখানটাতে। দেখো, আমরা কি পড়েছিলাম, আমরা, আমি যদি তোমাদের প্লান্টের ক্ষেত্রে যেটা মেল পার্টটা আছে, সেই মেল পার্টটার যদি কথা বলি, সেই মেল পার্টটার ক্ষেত্রে তোমাদের আমি এখানটাতে বলেছিলাম, মনে করে দেখো, তোমাদের ক্ষেত্রে আমি বলেছিলাম কি, এই যে এই জায়গাটাকে দেখ, এই জায়গাটাতে আমি তোমাদেরকে বলেছিলাম কি, এই যে পোলেন স্যাক আছে, এটা পোলেন স্যাক, তো এটা পোলেন স্যাক। এই পোলেন স্যাকের ভেতরে এই যে স্পোরোজেনাস সেলগুলো দেখা যাচ্ছে, এই প্রত্যেকটা স্পোরোজেনাস সেলের কাছে ক্যাপাসিটি আছে কি তৈরি করা, পোলেন গ্রেন তৈরি করা। কিন্তু প্রত্যেকটা সেল কি পোলেন গ্রেন তৈরি করতো না, প্রত্যেকটা সেল তো পোলেন গ্রেন তৈরি করতো না। আমি বলেছিলাম একটা সার্টেন নাম্বার অফ সেল কি হবে, ভেতরে ডিজেনারেট হয়ে যাবে, বাকি যে সেলগুলো রিমেইনিং থাকবে তারাই আলটিমেটলি পোলেন গ্রেন ফর্মেশনে পার্টিসিপেট করতে পারবে। কিন্তু এক্ষেত্রে ব্যাপারটা সেরকম নয়। এক্ষেত্রে ব্যাপারটা কি, এক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে এই যে তোমার ওভিউলের ভেতরে এই যে তুমি নিউসেলাসের সেলগুলো দেখতে পাচ্ছ, এই যে তুমি নিউসেলাসের সেলগুলো দেখতে পাচ্ছ, এর মধ্যে থেকে যেই নিউসেলাসের সেলটা এক্সট্রিম মাইক্রোপাইলার এন্ডে আছে, এক্সট্রিম মাইক্রোপাইলার এন্ডে কে আছে, এই সেলটা আছে না একদম এক্সট্রিম মাইক্রোপাইলার এন্ডে, যেই সেলটা তোমার এক্সট্রিম মাইক্রোপাইলার এন্ডে থাকবে, সেই সেলটাই মেগাস্পোর ফরমেশনে পার্টিসিপেট করবে। এই সেলটাকে বলা হবে মেগাস্পোর মাদার সেল। কি বলা হচ্ছে, মেগাস্পোর মাদার সেল। কি বলা হবে, মেগাস্পোর মাদার সেল। মেগাস্পোর মাদার সেল তাহলে কোনটা, যেই সেলটা এক্সট্রিম মাইক্রোপাইলার এন্ডে আছে, ক্রোমোজোম নাম্বার কত, 2n না, মানে এরা তো নিউসেলাসেরই সেল। এই একটা সেলের কাছে ক্যাপাসিটি থাকবে আলটিমেটলি মেগাস্পোর তৈরি করার। ওখানে যেরকম যে কোনো স্পোরোজেনাস সেলই পোলেন গ্রেন তৈরি করতে পারতো, এখানটাতে কিন্তু সেই স্টোরি নেই, এখানটাতে স্টোরি চেঞ্জ, প্লট চেঞ্জ হয়ে গেছে এখানটাতে। এখানটাতে যেই সেলটা এক্সট্রিম মাইক্রোপাইলার এন্ডে আছে, শুধুমাত্র সেই সেলটার কাছেই ক্যাপাসিটি আছে মেগাস্পোর তৈরি করার, বাকি আর কোনো সেলের কাছে নেই। অতএব সেই সেলটাকে আমরা বলবো হচ্ছে মেগাস্পোর মাদার সেল। তো ধরো এইটা হচ্ছে তোমার সেই মেগাস্পোর মাদার সেলটা।
এটা হচ্ছে তোমার সেই মেগাস্পোর মাদার সেল। দিস ইজ ইয়োর মেগাস্পোর মাদার সেল। এটাকে আমরা MMC লিখবো, মেগাস্পোর মাদার সেল। ক্রোমোজোম নাম্বার কি হবে, এটাও ডিপ্লয়েড। এবার তুমি আমাকে বলো এই মেগাস্পোর মাদার সেলের এই ওপরের দিকের এন্ডটা, এই এন্ডটা কি হবে, চালাজাল এন্ড হবে। নিচের দিকের এন্ডটা কি আছে, মাইক্রোপাইলার এন্ড আছে। তাহলে আমি যদি এখানে মেগাস্পোর মাদার সেলটার ওপরের এন্ডটাকে লিখি, এটাকে আমরা চালাজাল এন্ড লিখবো, নিচের এন্ডটাকে আমরা কি লিখবো, মাইক্রোপাইলার এন্ড লিখবো। এই যে মেগাস্পোর মাদার সেলটা, সেই মেগাস্পোর মাদার সেলটা এখন কি করবে, সে করবে মিওসিস। সেই মেগাস্পোর মাদার সেলটা কি করবে, সে করবে মিওসিস। মিওসিসে কটা ডিভিশন হবে, দুটো হবে, মিওসিস 1 আর মিওসিস 2। কটা ডিভিশন হবে, দুটো ডিভিশন হবে, মিওসিস 1 আর মিওসিস 2। মিওসিস 1 আর মিওসিস 2 এর পর আলটিমেটলি একটা সেল থেকে কতগুলো সেল তৈরি হবে, চারটে সেল তৈরি হবে। দেখো এই যে চারটে হ্যাপ্লয়েড মেগাস্পোর তৈরি হয়ে গেছে। কিন্তু এখানটাতে নোটিস করে দেখো, এখানে কিন্তু এই চারটে হ্যাপ্লয়েড মেগাস্পোর, এদেরকে অ্যাকচুয়ালি বলা হচ্ছে মেগাস্পোর টেট্রাড। এখানে কিন্তু বাইরে থেকে কোনো তোমার ক্যালোজের থিকেনিং টিকেনিং কিচ্ছু নেই। এই হচ্ছে তোমার মেগাস্পোর টেট্রাড, চারটে মেগাস্পোর তৈরি হয়েছে। কোন অ্যারেঞ্জমেন্টে আছে দেখো, লিনিয়ার অ্যারেঞ্জমেন্ট আছে। এই অ্যারেঞ্জমেন্টটাকে কি বলেছিলাম, লিনিয়ার অ্যারেঞ্জমেন্ট বলেছিলাম না মাইক্রোস্পোরের ক্ষেত্রে। এখানেও দেখো এরকম লিনিয়ার অ্যারেঞ্জমেন্ট আছে। এই ওপরের রেনটাকে চালাজাল এন্ড বলা হবে। এই ওপরের রেনটাকে আমরা কোন এন্ড বলবো, উপরের রেনটাকে আমরা চালাজাল এন্ড বলবো, নিচের রেনটাকে আমরা কি বলবো, মাইক্রোপাইলার। এখন দেখো কি হবে, এই যে তিনটা মেগাস্পোর যারা কোন দিকে আছে, টুয়ার্ডস দ্য মাইক্রোপাইলার এন্ড, আউট অফ দ্য 4 হ্যাপ্লয়েড মেগাস্পোর, যেই তিনটে তোমার টুয়ার্ডস দ্য মাইক্রোপাইলার এন্ডের দিকে আছে, সেই তিনটে কি করবে, এই তিনটে তোমার ডিজেনারেট করে যাবে। দিস থ্রি উইল গেট ডিজেনারেটেড, এই তিনটে ডিজেনারেট করে যাবে। যেটা বেঁচে থাকলো, যেটা বেঁচে থাকলো সেইটাকে আমরা বলবো হচ্ছে সার্ভাইভিং মেগাস্পোর। তাহলে সার্ভাইভিং মেগাস্পোর কোনটা, সার্ভাইভিং মেগাস্পোর হচ্ছে তোমার টুয়ার্ডস দ্য চালাজাল এন্ড, যেটা সেটা হচ্ছে তোমার সার্ভাইভিং মেগাস্পোর। এবার এই যে তোমার সার্ভাইভিং মেগাস্পোরটা আছে, এই সার্ভাইভিং মেগাস্পোরটা কি হবে, সাইজে গ্রো করবে। এই হচ্ছে তোমার সার্ভাইভিং মেগাস্পোর। দেখো সাইজে গ্রো করে গেছে, দেখতে পেলে এর গ্রোথ হয়েছে। এটা এখন হচ্ছে তোমার একটা সিঙ্গেল সার্ভাইভিং মেগাস্পোর, যার ক্রোমোজোম নাম্বার কত হবে, যার ক্রোমোজোম নাম্বারও হবে N। এর ভেতরের এই যে নিউক্লিয়াসটা আছে না, এই যে মেগাস্পোরের এর ভেতরের যে নিউক্লিয়াসটা আছে, এই নিউক্লিয়াসটা এখন 3 বার মাইটোসিস করবে। এই যে সার্ভাইভিং মেগাস্পোরটা আছে, এই পুরো সেলটা কি করবে, 3 বার মাইটোসিস করবে। মাইটোসিস মানে কি, তোমরা ক্লাস 11-এ পড়েছিলে, মাইটোসিস সেল ডিভিশনে প্রথমে নিউক্লিয়াস ডিভাইড করে, তারপরে কে ডিভাইড করে, সাইটোপ্লাজম ডিভাইড করে। নিউক্লিয়াসের ডিভিশনকে আমরা কি বলি, ক্যারিওকাইনেসিস বলি। সাইটোপ্লাজমের ডিভিশনকে আমরা কি বলি, সাইটোকাইনেসিস বলি। ক্যারিওকাইনেসিস ইজ অলওয়েজ ফলোড আপ বাই সাইটোকাইনেসিস। সবসময় ক্যারিওকাইনেসিস হয়, দ্যাট ইজ ইমিডিয়েটলি বিন ফলোড আপ বাই সাইটোকাইনেসিস, রাইট। এবার এইখানটাতে কি হবে, এই যে সেলটা আছে, এই সেলটা 3 বার মাইটোসিস করবে, কিন্তু সেই মাইটোসিসে ক্যারিওকাইনেসিস ইজ নট গোয়িং টু বি ফলোড আপ বাই সাইটোকাইনেসিস। যেখানে ক্যারিওকাইনেসিস সাইটোকাইনেসিস দিয়ে ফলোড আপ হবে না। ক্যারিওকাইনেসিস যদি সাইটোকাইনেসিস দিয়ে ফলোড আপ না হয়, তাহলে শুধুমাত্র কার নাম্বার ইনক্রিজ হবে, বলো দেখি। ক্যারিওকাইনেসিস যদি সাইটোকাইনেসিস দিয়ে ফলোড আপ না হয়, তাহলে শুধুমাত্র কার নাম্বার ইনক্রিজ হবে, নিউক্লিয়াস। বলো দীপাঞ্জন। নিউক্লিয়াস, শুধুমাত্র নিউক্লিয়াসের নাম্বার বাড়বে, কিন্তু সাইটোপ্লাজম তো ডিভাইড করছে না। তাহলে আমাকে বলো, একটা সেল যদি 3 বার মাইটোসিস করে, 3 টাইমস, তাহলে টোটাল কতগুলো নিউক্লিয়াস তৈরি হওয়া উচিত, নীলার্য কতগুলো নিউক্লিয়াস তৈরি হবে যদি একটা সেল 3 বার মাইটোসিস করে, তো 3 বার মাইটোসিস করলো 3 টাইমস, তাহলে এর ভেতরে কতগুলো নিউক্লিয়াস তৈরি হবে, কারণ সাইটোপ্লাজম তো ডিভাইড করছে না। 3 টাইমস, বলো, 3 বার মাইটোসিস করেছে, কতগুলো নিউক্লিয়াস তৈরি হবে 3 টাইম মাইটোসিসে, ফটাফট বলো দীপাঞ্জন, কতগুলো তৈরি হবে 3 বার মাইটোসিস করলে, 6টা। ভালো করে বলো, 3 বার।
একটা সেল যদি একবার মাইটোসিস করে কটা সেল তৈরি হয়? টু, দুবার করলে দুটো থেকে চারটে, টোটাল 4টে হবে না, দুটো থেকে করবে। দুটো তিনবার থেকে থার্ড টাইম করলে 4টে থেকে কটা হবে? একবার। 8টা। আট, 6টা নয়, হ্যাঁ 8টা হবে। 8টা হবে কিন্তু। তো এ 3 টাইমস মাইটোসিস করবে। তো এখানটাতে হবে 3 টাইমস মাইটোসিস, বাট 3 টাইমস মাইটোসিস, বাট ক্যারিওকাইনেসিস ইজ নট গোয়িং টু বি ফলোড আপ বাই সাইটোকাইনেসিস। এই ধরনের ডিভিশনকে আমরা বলি হচ্ছে প্রি নিউক্লিয়ার ডিভিশন। এই ধরনের ডিভিশনকে আমরা বলছি প্রি নিউক্লিয়ার ডিভিশন। 3 টাইমস মাইটোসিসে কি হবে, এর ভেতরে টোটাল এরকম 8টা নিউক্লিয়াস তৈরি হয়ে যাবে। দেখো 1 2 3 4 5 6 7 8। এটা চ্যালাজাল এন্ড ছিল, এটা মাইক্রোপাইলার এন্ড, এটাও চ্যালাজাল এন্ড, নিচে মাইক্রোপাইলার এন্ড। এরকম 8টা নিউক্লিয়াস তৈরি হয়ে গেল। এখন কি হবে, আস্তে আস্তে সাইটোকাইনেসিস হওয়া শুরু। নাও দেয়ার উইল বি সাইটোকাইনেসিস। এইবার সাইটোকাইনেসিস হবে এখানটাতে। ইমিডিয়েটলি হলো না কিন্তু, দেখো ক্যারিওকাইনেসিসের সাথে সাথেই সাইটোকাইনেসিস হয়নি। প্রথমে ক্যারিওকাইনেসিস হয়ে গেছে, তারপর আস্তে আস্তে সাইটোকাইনেসিস হওয়া শুরু। এই যখন সাইটোকাইনেসিস হওয়া শুরু হবে, তখন কি হবে দেখো, তখন এই নিউক্লিয়াস গুলো না নিজেদেরকে রিঅ্যারেঞ্জ করবে, এবং তার সাথে সাথে সাইটোকাইনেসিসও হবে। দুটো একসাথে চলছে, নিউক্লিয়াস গুলো নিজেদেরকে রিঅ্যারেঞ্জও করছে, তার সাথে সাথে সাইটোকাইনেসিসও চলছে। তাহলে সাইটোকাইনেসিস প্লাস রিঅ্যারেঞ্জমেন্ট অফ নিউক্লিয়াস, both are going on simultaneously. Rearrangement of nucleus, both of these are going on simultaneously. কি করে নিউক্লিয়াস গুলো নিজেদেরকে রিঅ্যারেঞ্জ করছে? প্রথমে এই 4টে নিউক্লিয়াসের মধ্যে থেকে একটা নিউক্লিয়াস মাঝখানে চলে আসবে, আর মাইক্রোপাইলার এন্ডে যে 4টে নিউক্লিয়াস আছে সেখান থেকে একটা নিউক্লিয়াস মাঝখানে চলে আসবে। তাহলে এই দুটো নিউক্লিয়াস মাঝখানে হয়ে গেল, দুটো নিউক্লিয়াস মাঝখানে হয়ে গেল। তাহলে মাইক্রোপাইলার এন্ডে এখন 3টে নিউক্লিয়াস পড়ে থাকলো, চ্যালাজাল এন্ডে এখন 3টে নিউক্লিয়াস। চ্যালাজাল এন্ডে থাকা এই 3টে নিউক্লিয়াস নিজেদের চারিদিকে এরকম সেল ওয়াল তৈরি করে নেবে, মানে এদের সাইটোকাইনেসিস হয়ে যাবে। তাহলে এরা নিজেরা সেলে কনভার্ট হয়ে যাবে। এই যে চ্যালাজাল এন্ডের দিকে 3টে সেল তৈরি হলো, এই 3টে সেলকে আমরা বলছি অ্যান্টিপোডাল সেল। এই 3টে সেলকে আমরা কি সেল বলছি? দিস 3 সেলস আর কল্ড অ্যাজ ইওর অ্যান্টিপোডাল সেল। এই 3টে সেলকে অ্যান্টিপোডাল সেল বলা হবে, অ্যান্টিপোডাল সেল বলা হবে এই 3টে সেলকে। এবং লক্ষ্য করে দেখো, এই যে সার্ভাইভিং মেগাস্পোরটা ছিল, তার নিউক্লিয়াসটার প্লয়েডে কি ছিল? হ্যাপ্লয়েড ছিল। তাহলে এইখানটাতে যে 8টা নিউক্লিয়াস তৈরি হয়েছে, এই প্রত্যেকটা নিউক্লিয়াসের প্লয়েডই কিন্তু হ্যাপ্লয়েড। প্রত্যেকটা নিউক্লিয়াসের ক্রোমোজোম নাম্বার কিন্তু এখানটাতে হ্যাপ্লয়েড, কারণ মাইটোসিস তো কোনো ক্রোমোজোম নাম্বার চেঞ্জ হয় না। তাহলে এই যে অ্যান্টিপোডাল সেলগুলো, এরপর নিউক্লিয়াসের প্লয়েডই কি হবে? হ্যাপ্লয়েড হবে। এবার দেখো মাইক্রোপাইলার এন্ডে কি আছে? 3টে নিউক্লিয়াস পড়ে আছে। সেই 3টে নিউক্লিয়াসও কি করবে? নিজেদেরকে রিঅ্যারেঞ্জ করে নেবে। মানে সেই 3টে নিউক্লিয়াসও কি করবে? নিজেদের চারিদিকে সেল ওয়ালের ডিপোজিশন। এরকম ভাবে এদের মধ্যে দুটো সেল এরকম সামনের দিকে থাকবে, আর একটা সেল এরকম পেছনের দিকে থাকবে। এগুলোকে আমি সেল কেন বলছি? কারণ এগুলোর মধ্যে এখন সেল ওয়াল চলে এসছে। তো দে আর নো মোর নিউক্লিয়াস, এটা সাইটোকাইনেসিস করে ফেলেছে। ঠিক আছে, সাইটোকাইনেসিস শুধু কে করেনি? এই যে মাঝখানের দুটো নিউক্লিয়াস, মাঝখানের দুটো নিউক্লিয়াস। তাহলে এই যে দুটো সেল তোমার মাইক্রোপাইলার এন্ডে যারা পেছনের দিকে আছে, এই দুটো সেলকে আমরা বলবো সাইনার্জিডস। এই দুটো সেলকে আমরা বলবো হচ্ছে সাইনার্জিডস। তাহলে এদেরও ক্রোমোজোম নাম্বার কত হবে? হ্যাপ্লয়েড। আর যেই সেলটা এরকম পেছনের দিকে আছে, সেটাকে বলা হচ্ছে ফিমেল গ্যামেট। সেটাকে বলা হচ্ছে ফিমেল গ্যামেট, বা এদেরকে বলা হচ্ছে এগ। এই ফিমেল গ্যামেট বা এগের প্লয়েডিও কত হবে? এদেরও প্লয়েডি হবে হচ্ছে হ্যাপ্লয়েড। আর এই যে মাঝখানের যে দুটো নিউক্লিয়াস পড়ে থাকলো না, এই দুটো নিউক্লিয়াসও তো হ্যাপ্লয়েড নাম্বার অফ ক্রোমোজোমই ছিল। এই দুটো নিউক্লিয়াসকে আমরা বলবো পোলার নিউক্লিয়াই, যার ক্রোমোজোম নাম্বার এন। তাহলে পোলার নিউক্লিয়াই অ্যাকচুয়ালি কোন সেলটার নিউক্লিয়াস? পোলার নিউক্লিয়াই হচ্ছে এই মাঝখানের সেলটার নিউক্লিয়াস। এই মাঝখানের এই বড় সেলটাকে আমরা বলবো হচ্ছে সেন্ট্রাল সেল। কি সেল বলা হচ্ছে?
সেন্ট্রাল সেল। এই মাঝখানে এই পুরো যে বড় সেলটা, এই পুরো বড় সেলটাকে আমরা, এই পুরো সেলটাকে আমরা বলবো হচ্ছে সেন্ট্রাল সেল। এই সেন্ট্রাল সেলের নিউক্লিয়াস কারা? এই পোলার নিউক্লিয়াস। মাঝখানে যে দুটো নিউক্লিয়াস দেখতে পাওয়া যাচ্ছে এরা হচ্ছে সেন্ট্রাল সেলের নিউক্লিয়াস, পোলার। এই যে স্ট্রাকচারটা তৈরি হলো, এই স্ট্রাকচারটাকে আমরা বলছি হচ্ছে এমব্রায়ো স্যাক। এই স্ট্রাকচারটাকে আমরা কি বলছি? এমব্রায়ো স্যাক। তাহলে এমব্রায়ো স্যাক নিজে ফিমেল গ্যামেট না এমব্রায়ো স্যাকের ভেতরে ফিমেল গ্যামেট রয়েছে? অফকোর্স দেখো, এমব্রায়ো স্যাকের ভেতরে ফিমেল গ্যামেট রয়েছে। Embryo sac is a structure which is carrying the which is carrying the which is carrying the female gamete inside it. ওর জন্য এমব্রায়ো স্যাককে আমরা আরেকটা নামে বলবো ফিমেল গ্যামেটোফাইট। ইট ইজ কল্ড অ্যাজ ফিমেল গ্যামেটোফাইট। এই যে এমব্রায়ো স্যাকটা আছে, তাহলে এমব্রায়ো স্যাকের ভেতরে টোটাল যদি আমি কাউন্ট করি নাম্বার অফ নিউক্লিয়াস, তাহলে নিউক্লিয়াস কটা আছে দেখো? অ্যান্টিপোডাল সেলে 3টে, মাঝখানে দুটো পোলার নিউক্লাই, আর নিচের দিকে দেখো মাইক্রোপাইলার এন্ডে 3টে, দুটো সিনার্জিডের আর একটা হচ্ছে তোমার, আর একটা তোমার কার ওভামের। তাহলে 3 + 2 + 3, তার মানে টোটাল কতগুলো নিউক্লিয়াস হয়ে গেল? 8টা। কিন্তু সেল কাউন্ট করো, দেখো 3টে অ্যান্টিপোডাল সেল, দুটো সিনার্জিড, একটা ওভাম, টোটাল 6টা। আর মাঝখানের একটা বড় সেল যেটার নাম সেন্ট্রাল সেল, তার মানে টোটাল কতগুলো সেল হয়ে গেল? 7টা। তাহলে এমব্রায়ো স্যাক তোমার 7 সেল 8 নিউক্লিয়েটেড স্ট্রাকচার। কি হয়? 7 সেল 8 নিউক্লিয়েটেড স্ট্রাকচার। এই ধরনের এমব্রায়ো স্যাককে আমরা অ্যাকচুয়ালি বলবো হচ্ছে পলিগোনাম টাইপ অফ এমব্রায়ো স্যাক। কি ধরনের এমব্রায়ো স্যাক? পলিগোনাম টাইপ। মনে রাখবে, পলিগোনাম হচ্ছে একটা প্লান্ট। পলিগোনাম কিন্তু জিমনোস্পার্ম নিজে, অ্যাঞ্জিওস্পার্ম নয়। পলিগোনাম নিজে কিন্তু জিমনোস্পার্মিক প্লান্ট। পলিগোনাম জিমনোস্পার্ম হওয়া সত্ত্বেও ওর মধ্যে কিন্তু এই 7 সেলড 8 নিউক্লিয়েটেড এমব্রায়ো স্যাক দেখতে পাওয়া যায়। ওর জন্য এই যে 7 সেলড 8 নিউক্লিয়েটেড এমব্রায়ো স্যাক অ্যাঞ্জিওস্পার্মের মধ্যে দেখা যাচ্ছে, এটাকে পলিগোনাম টাইপ অফ এমব্রায়ো স্যাক। তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে কি এই এমব্রায়ো স্যাকের মধ্যে কতগুলো সেল সেল ওয়াল দিয়ে সারাউন্ডেড, অ্যান্সার কি দেবে? উইদিন দ্য এমব্রায়ো স্যাক হাউ মেনি সেলস আর সারাউন্ডেড বাই দ্য সেল ওয়াল? কি হবে অ্যান্সার? তাড়াতাড়ি বলো। হাউ মেনি সেলস আর সারাউন্ডেড বাই সেল ওয়াল? 6। 6টা। গুড। 3টে অ্যান্টিপোডাল সেল, দুটো সিনার্জিড, একটা হচ্ছে এগ। তাহলে ইন দ্য এমব্রায়ো স্যাক 6 সেলস আর সারাউন্ডেড বাই 6 সেলস আর সারাউন্ডেড বাই সেল ওয়াল। 6 সেলস আর সারাউন্ডেড বাই সেল ওয়াল। 6টা সেল কিন্তু তোমার এই সেল ওয়াল দিয়ে সারাউন্ডেড। 6 সেলস আর সারাউন্ডেড বাই দিস সেল ওয়াল। ভেরি গুড। আচ্ছা, এবার এই যে 6টা সেল, এই যে 7টা সেল 7 সেলড 8 নিউক্লিয়েটেড, এই 7টা সেলের মধ্যে সব থেকে স্মলেস্ট সেল কিন্তু এই ফিমেল গ্যামেট। এমব্রায়ো স্যাকের ভেতরে সব থেকে ছোট সেল হচ্ছে ফিমেল গ্যামেট, এটা হচ্ছে স্মলেস্ট সেল। সব থেকে লার্জেস্ট সেল কিন্তু এই তোমার সেন্ট্রাল সেল। সেন্ট্রাল সেল কিন্তু তোমার সব থেকে লার্জেস্ট সেল। আর এই যে অ্যান্টিপোডাল সেলগুলোর কথা বলছি, অ্যান্টিপোডাল সেলগুলোকে না অ্যাকচুয়ালি ভেজিটেটিভ সেল বলা হয়। কার ভেজিটেটিভ সেল বলা হয়? এটাকে অ্যাকচুয়ালি তোমার এমব্রায়ো স্যাকের ভেজিটেটিভ সেল বলা হয়। ঠিক আছে? আমরা কেন তোমাদের বইতে কেন ভেজিটেটিভ সেল এটাকে লেখা নেই, তার কারণ তাহলে কনফিউশন হয়ে যাবে। দেখো, একটা ভেজিটেটিভ সেল তোমরা অলরেডি পোলেন গ্রেনের ভেতরে পড়েছো না? পোলেন গ্রেনের ভেজিটেটিভ সেল আর এমব্রায়ো স্যাকের ভেজিটেটিভ সেল আলাদা। এই অ্যান্টিপোডাল সেলটাকে অ্যাকচুয়ালি এমব্রায়ো স্যাকের ভেজিটেটিভ সেল বলা হয়। ঠিক আছে? বাই চান্স আমি বলবো জেনে রাখো, বাট লিখে এসো না, কারণ স্কুলে বা বোর্ডসে কেটে দিতে পারে বাই চান্স। ঠিক আছে? কারণ ওরা এখন স্ট্রিক্টলি এনসিআরটি ফলো করছে তো। হ্যাঁ, স্ট্রিক্টলি এনসিআরটি যেহেতু ফলো করছে তো কেটে দিতে পারে। তো এক্সট্রা ইনফরমেশন জেনে রাখা ভালো, বাট সব জায়গায় অ্যাপ্লাই করতে হবে এরকম কিছু মানে নেই। আর এই অ্যান্টিপোডাল সেলস গুলো হচ্ছে এফেমেরাল নেচারের হয়। দে আর এফেমেরালস। এফেমেরাল কথাটার মানে কি? এফেমেরাল কথাটার মানে হচ্ছে এগুলো শর্ট লিভড হয়, এগুলো ভীষণই শর্ট লিভড হয়, খুব তাড়াতাড়ি এরা কিন্তু ডিগ্রেড হয়ে যায়। আমি তোমাদের যেরকম মিডিল লেয়ার পড়ানোর সময় বলেছিলাম কি মিডিল লেয়ারের সেলগুলো এফেমেরাল হয়, অ্যান্থার ওয়ালে যখন মিডিল লেয়ার পড়াচ্ছিলাম তখন এই অ্যান্টিপোডাল সেলগুলো কিন্তু এফেমেরাল নেচারের। ঠিক আছে? অ্যান্টিপোডাল সেলগুলো কিন্তু এফেমেরাল নেচারের। তাহলে মাইক্রোপাইলার এন্ডে মাইক্রোপাইলার এন্ডে
আমরা কি দেখতে পাচ্ছি তাহলে মাইক্রোপাইলার এন্ডে আমরা দুটো সিনার্জিট দেখতে পাচ্ছি, টু সিনার্জিটস, আর একটা আমরা কি দেখতে পাচ্ছি, এগ। এই দুটো সিনার্জির আর একটা এগ মিলে মাইক্রোপাইলার এন্ডে যে স্ট্রাকচারটা তৈরি হয় সেটাকে অ্যাকচুয়ালি বলা হয় এগ অ্যাপারেটাস। টু synergid plus one egg, they are togetherly forming a structure which is called as egg apparatus, যেটাকে egg apparatus বলা হয়। আর এই যে সিনার্জিটটা তুমি দেখতে পাচ্ছ, এই সিনার্জিটটার ভেতরে কি থাকে, এরকম কিছু ফিঙ্গার লাইক, এরকম কিছু আঙ্গুলের মতো ফিঙ্গার লাইক কিছু প্রজেকশনস থাকে। এই যে ফিঙ্গার লাইক প্রজেকশন গুলো সিনার্জিটের ভেতরে দেখা যায়, এটাকে বলা হয় ফিলিফর্ম অ্যাপারেটাস। এই ফিলিফর্ম অ্যাপারেটাসের কিন্তু একটা নিজস্ব ফাংশন আছে, এটা ফার্টিলাইজেশনের সময় পড়াবো ফিলিফর্ম অ্যাপারেটাসের ফাংশন। ঠিক আছে, ফিলিফর্ম অ্যাপারেটাসের ফাংশনটা আমরা পড়বো হচ্ছে ফার্টিলাইজেশনের সময়। এইবার দেখো, তাহলে যদি আমরা এখন ওভিউলটাকে ড্র করি, আমরা যদি এখন তাহলে ওভিউলটাকে ড্র করি, তাহলে ওভিউলটার এখন কন্ডিশন কি আছে? এই যদি তোমার ওভিউল থাকে, এটা তোমার ওভিউলটা ছিল, সেই ওভিউলটা যদি আমি ডায়াগ্রাম ড্র করি, তাহলে সেই ওভিউলটার একদম সেন্টারের মধ্যে এখন কি চলে এসছে, এমব্রায়োস্যাক চলে এসছে। এই যে এমব্রায়োস্যাকটা, সেই এমব্রায়োস্যাকের যে ডেভেলপমেন্টটা হয়েছে কটা মেগাস্পোর থেকে হয়েছে? দেখো, একটা মেগাস্পোর থেকেই হয়েছে না? এখানে তো চারটে তৈরি হয়েছিল, কিন্তু চারটের মধ্যে কটা ডিজেনারেট করে গেল? তিনটেই ডিজেনারেট করে গেল যারা মাইক্রোপাইলার এন্ডে ছিল। যেই একটা চ্যালাজাল এন্ডে ছিল সেটা মাত্র সার্ভাইভ করে গেল, সেটাই কিন্তু ডেভেলপ করে আলটিমেটলি 7 সেলড 8 নিউক্লিয়েটেড এমব্রায়োস একটা বানালো। তাহলে চারটের মধ্যে থেকে তিনটে ডিজেনারেট করে গিয়ে একটা মেগাস্পোর থেকে আলটিমেটলি পুরো স্ট্রাকচারটা তৈরি হয়েছে। তাহলে এই যে এমব্রায়োস্যাকের ডেভেলপমেন্ট, এটা কেমন ধরনের ডেভেলপমেন্ট? এটাকে আমরা বলবো হচ্ছে মনোস্পোরিক ডেভেলপমেন্ট। পরীক্ষাতে কিন্তু কোয়েশ্চেন আসবে, ডেসক্রাইব দ্য মনোস্পোরিক ডেভেলপমেন্ট অফ 7 সেলড 8 নিউক্লিয়েটেড এমব্রায়োস্যাক। তখন কিন্তু এই পুরো প্রসেসটাকে ডেসক্রাইব করতে হবে, কি করে একটা সিঙ্গেল মেগাস্পোর থেকে এই পুরো 7 সেলড 8 নিউক্লিয়েটেড এমব্রায়োস্যাকটা তৈরি হবে। এটাকে মনোস্পোরিক ডেভেলপমেন্ট বলা হবে। আর এর সারাউন্ডিং দিয়ে বাকি যে নিউসেলাসের সেলগুলো ছিল, সেই বাকি নিউসেলাসের সেলগুলো তো এখনো প্রেজেন্ট আছে না? আমি বলেছিলাম না তোমাকে কি একটা মাত্র নিউসেলাসের সেল যেটা এক্সট্রিম মাইক্রোপাইলার এন্ডে আছে, তারাই তো মেগাস্পোরো জেনেসিসে পার্টিসিপেট করলো, সেই তো মেগাস্পোর মাদার সেল। বাকি নিউসেলাসের সেলগুলো তো এটাকে সারাউন্ড করে এখনো স্টিল প্রেজেন্ট আছে। তাহলে তুমি একটা জিনিস দেখো, এই যে ওভিউল, সেই ওভিউলের ভেতরেই অ্যাকচুয়ালি কি প্রেজেন্ট আছে? মেগাস্পোর মাদার সেল প্রেজেন্ট আছে তো। তুমি যদি এই পুরোটাকে ওভিউল ধরি, এই ওভিউলের ভেতরে নিউসেলাসের সেল আছে, তার মধ্যে থাকাই একটা সেল আলটিমেটলি তো মেগাস্পোর মাদার সেল। তার মানে ওভিউল নিজেই কি করছে? মেগাস্পোর মাদার সেলকে কন্টেন করছে। তার মানে ওভিউল হচ্ছে এমন একটা স্যাক, যেই স্যাকটার ভেতরে কি থাকে? মেগাস্পোর মাদার সেল থাকে। ওর জন্য ওভিউলের আর একটা নাম তোমাদের বইতে দেওয়া আছে, মেগাস্পোরেঞ্জিয়াম। হোয়াই ইট ইজ কল্ড অ্যাজ মেগাস্পোরেঞ্জিয়াম? বিকজ এটা হচ্ছে এমন একটা স্যাক, যেই স্যাকটা কি করছে? মেগাস্পোর মাদার সেলকে ক্যারি করছে। দ্যাটস হোয়াই ইট ইজ কল্ড অ্যাজ মেগাস্পোরেঞ্জিয়াম। এটাকে আমরা মেগাস্পোরেঞ্জিয়াম। স্পোরেঞ্জিয়াম কথাটার মানে হচ্ছে এমন একটা স্যাক, যে স্যাকটা কি ক্যারি করে? মেগাস্পোর ক্যারি করে। তো এই যেহেতু মেগাস্পোর ক্যারি করছে, ওর জন্য এটাকে আমরা মেগাস্পোরেঞ্জিয়াম। ঠিক আছে, এবার এখানটাতে আরো একটা জিনিস ইম্পর্টেন্ট। এই যে তোমার মেগাস্পোর মাদার সেলটা দেখতে পাচ্ছ, যেটা একটা সিঙ্গেল নিউসেলাসের সেলটা, যেটা এক্সট্রিম মাইক্রোপাইলার এন্ডে ছিল, সেটাই তো আলটিমেটলি ডেভেলপ করে মেগাস্পোর মাদার সেল তৈরি করলো। সেই মেগাস্পোর মাদার সেলটার কিন্তু ডেন্স সাইটোপ্লাজম থাকে, মনে রাখবে। ইট হ্যাজ ডেন্স সাইটোপ্লাজম অ্যান্ড ইট হ্যাজ প্রমিনেন্ট নিউক্লিয়াস। এটা ডেন্স সাইটোপ্লাজম থাকে এবং এর কিন্তু প্রমিনেন্ট নিউক্লিয়াসও থাকে, যেটা আলটিমেটলি মিওসিস করে চারটে হ্যাপ্লয়েড মেগাস্পোর তৈরি করবে। তার মধ্যে থেকে তিনটে ডিজেনারেট করে যাবে, একটা বেঁচে থাকে। ইট হ্যাজ ডেন্স সাইটোপ্লাজম অ্যান্ড প্রমিনেন্ট নিউক্লিয়াস। ঠিক আছে, টিল ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম আমাদের ডান আছে। কালকে আমি একটা এক্সট্রা ক্লাস করাবো। ঠিক আছে, কালকে ক্লাসে আমরা পড়বো হচ্ছে টাইপস অফ ওভিউল। কালকের ক্লাসে আমরা পড়বো টাইপস অফ ওভিউল। কিছু নিটের জন্য এক্সট্রা পড়তে হবে এই চ্যাপ্টার থেকে। টাইপস অফ ওভিউল কালকে আমরা এক্সট্রা পড়বো। তারপরে আমরা কালকে শুরু করব পলিনেশন। কালকে আমরা শুরু করব পলিনেশন। তারপরে আমরা পড়বো হচ্ছে টাইপস অফ পলিনেশন কালকে।
কালকে 3টে টপিক আমরা শেষ করব, টাইপস অফ ওভিউল, পলিনেশন, টাইপস অফ পলিনেশন, এই 3টে টপিক কালকে শেষ করব। ঠিক আছে, কালকে ক্লাস করাবো